আচ্ছা, তাহলে আমাদের ইনিশিয়াল যে আচ্ছা একসাথে দুইটাকে পাবলিক স্টুডেন্ট নিয়ম হচ্ছে যে কনস্ট্রাক্টরগুলো সবসময় একই সাথে বা একই ওরিয়েন্টেশনে থাকবে, যেন আপনাদের জিনিসগুলো ইয়াতে না হয়, তা নাহলে আপনারা হারায় যাবেন। আমি যেরকম হারিয়ে গেছিলাম যে স্টুডেন্ট এক জায়গায়, মাঝখানে আরেকটা মেথড আসছে, আবার নতুন কনস্ট্রাক্টর আরেকটা, এটা করবে না কখনোই। আচ্ছা, স্টুডেন্ট ক্লাসটা দেখি, আমরা স্টুডেন্ট ক্লাসটা সবাই দেখছিলাম না ওই দিন? তাই আমরা দেখাছিলাম না স্টুডেন্ট ক্লাসটা সবাই? কি কি আছে? আইডি আছে, নেম আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে। ডিবি হেল্পার ক্লাস। এখন যদি এখানে আমি একটা নতুন যে ইয়েটা বলছিলাম, নতুন যে কলামটা বলছি বা ইউজারের ক্লাস যদি অ্যাড করতে চাই, তখন কি করতে হবে আমার? একটা একটা কলাম নাম্বার দিতে হবে। আপডেট স্ক্রিপ্ট কি এখানে আছে ডিবির? আচ্ছা আচ্ছা, এবার আসি আমাদের যেটা নতুন জিনিস দরকার ছিল। স্টুডেন্টের মধ্যে আমরা সবগুলো স্টুডেন্ট নিয়ে একটা ইউজার লিস্ট তৈরি করব ইনিশিয়ালি। তো ওই জিনিসটা আমরা দেখাবো কিভাবে। স্টুডেন্টের স্টুডেন্টগুলোকে এই হচ্ছে আমাদের সবগুলো স্টুডেন্ট নেওয়ার মেথড। আমরা যেটা প্রোভাইডারে বলছি, আমরা স্টুডেন্ট গেটওয়ে এবং ডিবি হেল্পারের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায় সেটা আমরা বলছিলাম না? কোনটা রেসপন্সিবিলিটি কি হবে? এই ক্লাসটা স্টুডেন্ট গেটওয়ে ক্লাসটা দিয়ে আমরা সবগুলো স্টুডেন্টকে আপাতত ইনিশিয়ালাইজ করি বা আনি। এই ক্ষেত্রে কি করতে হয়? আমরা ফার্স্টে আমাদের যে এসকিউএল ডাটাবেসটা আছে, সেই ডাটাবেসটাকে ফার্স্টে ওপেন করতে হয় বা কানেক্ট করতে হয়। কানেক্ট করার পরে ওই ডাটাবেসে একটা ইনস্ট্যান্স আমরা পাবো। ওই ইনস্ট্যান্সের মধ্যে আমরা কোয়েরি করব। কোয়েরির মধ্যে সেভারাল টাইপস অফ প্যারামিটার পাস করা যায়, যে এই টেবিলের এটা করো, বা সরাসরি ডাইরেক্ট একটা এসকিউএল পাস করা যায়। এসকিউএল পাস করলে সে করবে কি, ওই কোয়েরিটা এক্সিকিউট করবে ডাটাবেসে। ডাটাবেসে কোয়েরিটা এক্সিকিউট করার পরে কোয়েরির যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটা একটা র ফরম্যাটে আমাদেরকে দিবে, যেটাকে আমরা কার্সর একটা ভেরিয়েবল আছে বা কার্সর একটা ইন্টারফেস আছে, ওটা দিয়ে এক্সিকিউট করতে পারবো বা রিড রাইট অপারেশন চালাতে পারবো। আবার আবার জিনিসটা আমি আবার রিপিট করতেছি কি, যখনই কোনো একটা ডাটাবেস আছে, ডাটাবেস থেকে আমরা যখন কোড থেকে ওই ডাটাবেস থেকে ডাটা রিড করতে যাব, তখন আমার ফার্স্টে কি করতে হবে? এক এক ল্যাঙ্গুয়েজে এক একটা করতে হয়। কোনো ল্যাঙ্গুয়েজে করতে হয় কি, সরাসরি ফার্স্টে কানেক্ট করতে হয়। আর কোনো ল্যাঙ্গুয়েজে ডাটাবেসটা যদি এক্সিস্ট করে তাহলে ওপেন করতে হয়। আমাদের এখানে আমরা ডাটাবেসটা ওপেন করলাম। ওপেন করার পরে কি হবে? ডাটাবেসের ওপেন করার পরে আমাদের একটা ডাটাবেসের রেফারেন্স লাগে, একটা SQLite DB রেফারেন্স আমরা পাবো। ওই রেফারেন্সটা ইউজ করে আমরা তখন একটা মেথড আছে কোয়েরি। কোয়েরি মেথডের প্যারামিটারগুলো আমরা একটা একটা করে দেখব। কোয়েরি মেথডের মধ্যে আমরা কিছু প্যারামিটার পাস করব। আমরা কোয়েরি মেথডের মধ্যে বলে দিব আমার এই টেবিল দরকার, এই টেবিলের এই কলামগুলো দরকার, প্লাস আমার সময় আমরা যদি কোনো সার্চ করি, তখন কোন ফিল্ডের এগেইনস্টে কি কি সার্চ হবে, সার্চ ভ্যালু থাকবে, সেগুলো আমরা বলে দিব এই অ্যান্ড্রয়েডের যে হেল্পারটা আছে সেখানে। নরমালি ল্যাঙ্গুয়েজে আমরা কি করি? আমরা যদি PHP তে কোড করতাম বা MySQL এ কোড করে যদি আমরা কখনো, তখন আমরা কি করি? সরাসরি একটা কোয়েরি এক্সিকিউটরই থাকে আমাদের। আমরা একটা র কোয়েরি লিখি, র কোয়েরিটা ওখানে সরাসরি পাস করে দিছে, ওখান থেকে এক্সিকিউট করে আমাকে একটা ডাটা দিয়ে দেয়। ঠিক আছে সবাই? কিন্তু এখানে আমরা কি করতেছি? আমরা র কোয়েরি করার পরিবর্তে ওদের একটা ডিফাইন ইন্টারফেস বা মেথড আছে, যেটা হচ্ছে SQLite কোয়েরি। ওইটা ইউজ করে কোন টেবিলের কোন কোন কলামগুলো আমার লাগবে, তার মধ্যে আমি কোনো ফিল্টার অ্যাপ্লাই করব কিনা, ওই জিনিসগুলো এখানে পাস করে দিয়ে তারপর আমরা রেজাল্ট সেটটা আসে। রেজাল্ট সেটটা যখন আসে, তখন রেজাল্ট সেটটা কিরকম অবস্থায় থাকে সেটা তো আমরা জানি না। আমাদেরকে কোড দিয়ে এটাকে এক্সিকিউট করতে হবে। তার মানে অ্যান্ড্রয়েডে ওই র রেজাল্ট সেটটা যখন আমরা এক্সিকিউশন করব বা রিড রাইট অপারেশন চালাবো,
সেই জন্য অ্যান্ড্রয়েডের স্পেসিফিক একটা হ্যান্ডেলার আমাদেরকে দিয়েছে, যেটা হচ্ছে কার্সর। এই কার্সর ভেরিয়েবলটা দিয়ে বা কার্সর ইন্টারফেসটা দিয়ে আমরা করব কি, ফার্স্টে আমরা চাইলে আমরা লুপ করতে পারি ফুল অপারেশনটা, চাইলে আমরা কার্সর দিয়ে ইনসার্ট করতে পারি সামথিং সামথিং লাইক দ্যাট, রিড অপারেশন করা পসিবল হয়। এখন দেখি আমরা এখানে ফার্স্টে একদম খুব ইজি এন্ড সিম্পল, ফার্স্ট হচ্ছে আমরা একটা স্টুডেন্ট গুলোকে যখন আনবো আমরা, তখন কি করতে হবে, স্টুডেন্ট গুলোকে কোনো একটা জায়গায় রাখতে হবে আমার। নরমালি পিএইচপি তে বলে, পিএইচপি তে কি আছে, একটা অ্যারে অফ রেজাল্ট সেট আছে, সিম্পল একটা অ্যারে প্লাস আমরা যদি ডটনেট এ বলি তাহলে কি, ডটনেট এ একটা ডাটা সেট বা ডাটা টেবিল এই জাতীয় জিনিস আছে। তো এইখানে আমরা যেহেতু এই স্টুডেন্টটাকে আবার একটা অ্যাডাপ্টার ইউজ করব বা আমাদের লিস্ট ভিউতে শো করব, সেই ক্ষেত্রে আমরা করব কি, আপাতত স্টুডেন্টটা একটা অ্যারে লিস্টে রাখবো। যতগুলো স্টুডেন্ট আমাদের সার্চ ক্রাইটেরিয়া ফুলফিল করবে সবগুলোকে একটা অ্যারে লিস্টে রাখবো। এজন্য আমরা একটা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করলাম স্টুডেন্ট টাইপ স্টুডেন্ট। আচ্ছা, তারপর আমরা দেখি এই যে কোয়েরি আছে SQLite DB কোয়েরির প্যারামিটারগুলো কি কি। ফার্স্টে একদম ইনিশিয়ালি ফার্স্ট হচ্ছে টেবিল নেম, কোন টেবিল এটা যাবে। সেকেন্ড হচ্ছে কোন কোন কলামগুলো, সবগুলো কলাম হতে আমাদের নাও লাগতে পারে ইনিশিয়ালি, কোন কোন কলামগুলো আমরা সিলেক্ট করব। আচ্ছা, সিলেকশন গ্রুপ বাই হ্যাভিং অর্ডার বাই আচ্ছা, এখানে হচ্ছে এখানে দেখেন, এখানে একটু জাস্ট কনফিউজিং আছে, সিলেকশন এবং সিলেকশন আর্গুমেন্টস। ঠিক আছে, সিলেকশনটা সম্ভবত কোন ফিল্ডের উপর আমরা যদি সার্চ করতে চাই তখন এটা সিলেকশন ফিল্ডগুলো বলে দেওয়া যায়, এই ফিল্ডের উপর সার্চিং হবে, প্লাস তার আর্গুমেন্টসগুলো কি কি যাবে সেটা এখান থেকে বলে দেওয়া যায়। অর্ডার বাই ক্লজ থাকলে, গ্রুপ বাই ক্লজ থাকলে, হ্যাভিং বাই ক্লজ থাকলে, এগুলো আলাদা আলাদা প্যারামিটার। আপাতত আমরা এগুলো একটু স্কিপ করতেছি, আমরা পরবর্তীতে যদি আমরা স্টুডেন্টের নেম বাই সার্চ বা তার গ্রুপ বাই সার্চ, তার গ্রেড কত হয়েছে, তার সিজিপিএ কত, এগুলো দিয়ে যখন আমরা সার্চিং করব তখন আমরা এগুলো দেখব। বা আমরা যদি একটা লিস্ট অ্যাক্টিভিটি তৈরি করবেন যে স্টুডেন্টের এইজ সবচেয়ে বেশি, সে সবার উপরে থাকবে, যার এইজ কম সব কম থাকবে, সিজিপিএ এর উপরে সার্চিং কম থাকবে, এগুলো যখন করবেন তখন এই কলামগুলো ইউজ করব আমরা। আমরা ফার্স্টে এখানে গেলাম, তার মানে আমাদের যখন ডাটাবেসটা কোয়েরি করা কমপ্লিট হয়েছে, ডাটাবেসটা আমাদের একটা র রেজাল্ট সেট রিটার্ন করছে, যেটা আমরা এক্সিকিউশন লুপ বা ওটাকে আমরা পড়বো কার্সর দিয়ে। তো কার্সরের মধ্যে আমাদের রেফারেন্সটা যখন চলে আসছে, আমরা তখন ফার্স্টে কার্সরটা কোন স্টেটে আছে সেটা আমরা জানি না, এই জন্য সাধারণত করা হয় কি, মুভ টু ফার্স্ট, মানে কার্সরের পয়েন্টারটাকে একদম সবার ফার্স্টে নিয়ে আসা হয়। তাহলে কি হবে, আমি ওটাকে ইটারেট করতে করতে একদম সবার লাস্ট পর্যন্ত চলে যেতে পারবো। তো আমরা ফার্স্টে গেলাম, কার্সরে যাওয়ার পরে একটা হোয়াইল লুপ আমরা চালাই। হোয়াইল লুপ চালাতে পারেন, ডু হোয়াইল চালাতে পারেন, যে কোনো ভাবে ফর ইচ চালাতে পারেন, যে ওটা টোটাল কতগুলা রেকর্ড সেট আছে সেটা কাউন্ট করে ফর লুপও চালাতে পারেন, জাস্ট একটা লুপিং করার জন্য। হোয়াইল চালানোর পরে দেখেন আমরা প্রত্যেকটা কার্সরের এখন যে পজিশনটা আছে সেই পজিশন থেকে আমরা কত নাম্বার রো এবং কত নাম্বার কলামটা দরকার এখানে দেখেন। কার্সরের লুপিংটা হবে এরকম, একটা র ডাটা সেট আছে এরকম, ধরে না যে একদম র একটা ডাটা সেট আছে, একটা অ্যারে থাকতে পারে, 2D একটা অ্যারে, ঠিক আছে, যার মধ্যে কোনো ইয়া নাই। তো প্রথম পয়েন্টারটা এখানে আছে, আমরা যখন কার্সর ডট মুভ ফার্স্ট আমি কল করলাম তখন সে কি করলো, একদম পয়েন্টারটাকে নিয়ে আসলো একদম প্রথমে আনার পরে আমরা ডাটা সেটের মধ্যে বা ইয়াতে একটা জিনিস পাইতাম, ডাটা টেবিলের মধ্যে রো নামে একটা জিনিস পাওয়া যেত, যে তাহলে এটা কি ওই রোটা নিয়ে dr.row দিয়ে আমরা ওই রো এর ইনডেক্স ইউজ করে ওখান থেকে আমরা ডাটাগুলো রিড করতে পারতাম একটা ল্যাঙ্গুয়েজে। কিন্তু এখানে আমার ওই রো জিনিসটা পাওয়া যাচ্ছে না, আমার কার্সরটা এখন যে পজিশনে আছে ওইটাই সেই রোটাকে ইন্ডিকেট করে। তো এখন কি করতেছি, আমি ফার্স্ট পজিশনে আছে কার্সরটা, এখানে থাকার পর আমি বললাম কি, এই কার্সরের 0 নাম্বার ইনডেক্সটা দাও, বা কার্সর ডট গেট লং এর মধ্যে ইনডেক্সটা আমি বলে দিলাম কত, 0 ইনডেক্স, ডট গেট স্ট্রিং, ডট গেট ইন্টিজার,
এই টাইপের অনেকগুলো মেথড কার্সরে বিল্ট ইন দেওয়া আছে, ওগুলো দিয়ে দিয়ে আমি জাস্ট ইন্ডেক্স নাম্বারটা বলে দিলে সে ওই ইন্ডেক্সের কন্টেন্টটাকে ওই কনভার্ট করে নেয়, লং হলে লং, স্ট্রিং হলে স্ট্রিং, ওইভাবে কনভার্ট যদি করতে পারে করে আমাকে ডাটা সেটটা রিটার্ন করে। এটা এখানে যে কোড করতে কোডটা আরেকটু বেটার করা উচিত ছিল, সেটা হচ্ছে গেট লং দেওয়ার পরে স্টুডেন্ট কলামে যে ইন্ডেক্সগুলো ছিল, আইডি ইন্ডেক্স বা তার নেমের ইন্ডেক্সটা আমাদের ইয়াতে কোড করা রাখা উচিত ছিল, হার্ড কোড বা কোন একটা স্ট্যাটিক ফিল্ডে রাখা উচিত ছিল, নাহলে 0 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স কিন্তু চেঞ্জ হতে পারে। আবার ভালো করে খেয়াল করেন, আমি যদি যে ডাটা সেটটা আমি তৈরি করছি ওই ডাটা সেটটা যদি আমি মাঝখানে, আমাদের টেবিলগুলো হয় কি স্টুডেন্ট, স্টুডেন্ট নেম, গ্রেড, টেবিলের হয়তো একটা কলাম ড্রপ হয়ে গেছে মাঝখান থেকে, তখন কি ইন্ডেক্সটা আবার চেঞ্জ হয়ে আসবে না? তখন কি আমি যত জায়গায় এরকম 0 1 2 দিছিলাম এটাকে আমার আবার হার্ড কোডেড করে চেঞ্জ করতে হবে না? এটা না করে আমি যদি কোনো একটা স্ট্যাটিক জায়গায় কোনো ভেরিয়েবলগুলো লিখে দেই, স্টুডেন্ট ক্লাসের তারপর স্টুডেন্ট নেমের ইন্ডেক্সটা কত, আমি শুধু ওই জায়গায় চেঞ্জ করলে আমার যত জায়গায় এটা রেফারেন্স আছে সব জায়গায় ওখানে অ্যাক্সেস করা খুব ইজিয়ার হয়ে যায়। প্লাস এখানে যেভাবে করছে স্টুডেন্টটা, এখানে স্টুডেন্ট দিয়ে বোঝা যাওয়া একটু টাফ হয়। আমি সাধারণত করি কি স্টুডেন্ট দিয়ে ডট সেট, আমরা যে সেটার গেটার মেথড ইউজ করছিলাম, সেট নেম, সেট ক্লাস, সেট আইডি, ওই মেথডগুলো ইউজ করলে পরবর্তীতে আপনাদের জন্য রিডেবল হতে অনেক সুবিধা হবে। বা স্টুডেন্ট ক্লাসটা যদি অনেক বড় হইতো, 10টা অ্যাট্রিবিউট বা 20টা অ্যাট্রিবিউট আছে, এমনকি সবগুলোর জন্য আপনারা কনস্ট্রাক্টর দিয়ে পাস করতে পারতেন, বা এটা করা ঠিক কিনা? এর থেকে গেটার মেথড বা সেট গেটার মেথড ইউজ করে বা সেটার মেথড ইউজ করে ডাটাটা ম্যানিপুলেট করাটা অনেক বেশি মানে ভালো আমার হিসাবে। এই দেখেন স্টুডেন্টটা আমরা যখন পাইলাম, আমরা যে কার্সর যে পজিশনটা ছিল ইনিশিয়ালি, আমাদের কার্সরের যে পজিশন ছিল ওখান থেকে আমরা করলাম কি ওই কার্সরটাকে ফার্স্ট পয়েন্টে নিলাম, নেওয়ার পরে ওই ফার্স্ট পয়েন্টের ফার্স্ট রোয়ের 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা যদি লং, আইডি ভ্যালুটা লং দিলাম, সেকেন্ড ভ্যালুটা হচ্ছে স্টুডেন্ট নেম, থার্ড হচ্ছে বোধহয় রেজিস্ট্রেশন নাম্বার, দেওয়ার পরে ওইটা একটা স্টুডেন্টের এন্টিটি ক্রিয়েট হয়ে গেল। সে ক্রিয়েট হয়ে যাওয়ার পরে ওই স্টুডেন্ট এন্টিটিটাকে যেহেতু আমরা সব স্টুডেন্টের একটা লিস্ট বানাচ্ছি, ওই লিস্টের মধ্যে কারেন্ট স্টুডেন্টটাকে ঢুকাই দিলাম। ঢুকাই দেওয়ার পরে দেখেন আমাদের কার্সরটা কি ছিল, ফার্স্ট পজিশনে ছিল, ঠিক আছে না? কার্সরটা এখন কি আমরা যদি আবার কার্সর ডট রিড করি তাহলে কোন পজিশনে থাকবে সে? না, সেকেন্ড পজিশনে কি আমরা নিচে থাকে? তাকে তো আমরা নেই। তার মানে আমাকে বলে দিতে হবে কার্সর ডট মুভ নেক্সট, ঠিক আছে? তার মানে আমি কার্সরকে বলে দিছি এক্সপ্লিসিটলি যে তুমি নেক্সটে যাও, তার মানে সে নেক্সটে গেল, নেক্সটে গিয়ে আবার নেক্সটে সেম জিনিস যদি ডাটা থাকে ডাটাটা নিয়ে আরেকটা স্টুডেন্ট তৈরি করলো, স্টুডেন্ট তৈরি করা স্টুডেন্টের যে লিস্টটা আছে ওই লিস্টটা আবার আমাকে রিটার্ন করে দিল সে, ঠিক আছে? একদম ইজি সিম্পল স্টুডেন্টের জাস্ট রিডিং এর কাজ। হ্যাঁ, আমি জাস্ট লুপ করে করে ফুল স্টুডেন্টের একটা লিস্ট বানাচ্ছি। যখন কার্সর শেষ আমাদের একদম মেথড যেটা দিছি ইজ আফটার লাস্ট, কার্সর শেষ হইছে, কার্সরটা ক্লোজ করে টোটাল যে স্টুডেন্ট হইছে অলরেডি ওদেরকে আমি রিটার্ন করে দিব আমার মেইন অ্যাক্টিভিটিতে লিস্ট ভিউতে দেখানোর জন্য। আচ্ছা, এই মেথডটা মোটামুটি ক্লিয়ার সবাই? আচ্ছা, হ্যাঁ, এখানে আমরা এরকম প্রত্যেকবার রো পাচ্ছি না, আমরা একটা ফাংশন করলে কেমন থাকে, এই ফাংশনটা কল করলে সে আমাকে রো ওয়াইজ রিটার্ন করে দেবে। কি রো রিটার্ন করতে হচ্ছে? কার্সরটা আমরা মুভ প্রথম মুভ পাস করতে হচ্ছে। আচ্ছা, এটা তোমাকে রো ওয়াইজ রিটার্ন করে দিল, তারপরে তো তোমার আবার লুপ করতে হবে। না, আমি তো প্রথম এরপর আমি ইনডেক্স দিয়ে অ্যাক্সেস করতে পারতেছি। হ্যাঁ, তুমি কতগুলো আছে তখন তুমি ধরো না যে এটাকে তুমি সাজাইতে যাচ্ছ কোনো জায়গায়, তখন তুমি কি করবে? একটা ফাংশন থাকবে না, তাহলে এতগুলো না করে তো সেই একই কাজ করতে হবে, লুপ তোমাকে করতে হবে, র ডাটা দাও বা টেবিল ডাটা দাও। আমরা এটা হ্যাঁ, করে মানে সবটা কমপ্লিট করে আমরা অ্যান্ড্রয়েডকে অফার করলাম, তারপরে এটা অ্যাপ্লিকেশন করে দেব। আচ্ছা, আলাদা বিষয়। আচ্ছা, আমরা ফার্স্ট ডিবি ও ওপেন হেল্পার দিয়ে ফার্স্টে যেটা হয় একটা ডিবি রেফারেন্স নিয়ে আসে, ঠিক আছে? ডিবি রেফারেন্স নিয়ে আসলো, ডিবিটা রেফারেন্স দিয়ে ওপেন যখন মেথডটা কল করে সে করে কি ডিবি হেল্পার দিয়ে রাইটেবল ডাটাবেস যে কন্টেন্টটা আছে ডাটাবেসটাকে আবার রিটার্ন করে দেয়, এসকিউএল এর ডাটাবেসটা, এসকিউএল ডিবি যেটা, ওই ডিবির উপরে আমরা কোয়েরি মেথড এক্সিকিউট করতে পারি। এখন আমরা যদি দেখি এখানে
এখানে অনেকগুলো কোয়েরি আছে, আমার যতটুকু জানা মতে র এসকিউএল লেখার পরেও এটা রান করা যায়। এখানে আপনি জাস্ট একটু কোয়েরির ইয়েগুলো একটু দেখেন, এখানে অনেকগুলো কোয়েরির ভেরিয়েশন বা ওভারলোডেড মেথড আছে, যেটা আপনাদের জন্য সুবিধা মনে হয় বা কম ইয়া মনে হয় সেটা ইউজ করেন। যেরকম এই আমরা যেটা ইউজ করছি সেটাতে লিমিটের অপশন নাই, কিন্তু আমরা যদি আমাদের যে অ্যাক্টিভিটিটা আছে সেখানে মুভ নেক্সট বা মুভ ফরওয়ার্ড অপশন দিতাম, যে 20টা করে লিস্টের এলিমেন্ট আমরা দেখাবো পেজিনেশন, তখন কিন্তু আমাদের ওই লিমিট যে অফসেটটা আছে সেই লিমিট অফসেটটা ইউজ করতে হইতো। আচ্ছা, কার্সর গেল। ওপেন মেথডটা কি করে, জাস্ট একটা ডাটাবেসটাকে আমরা যেটা বলছিলাম কানেকশন ওপেন করে আমাদেরকে জাস্ট রাইটেবল একটা এসকিউএল ডাটাবেস রিটার্ন করে দেয়। এসকিউএল হেল্পার আছে, মেথড ইউজ করছি। প্রত্যেকটা ডিবি অপারেশনটা আমাদের ফাইল অপারেশনের মতো। এখানে যেহেতু আমরা এখানে ওপেন করি ডাটাবেসটা, আমরা যখন ফাইল অপারেশন করি তখন একটা ফাইল রিড করার পরে আমাদের কি করতে হয়, আমাদের বাফার যেটা থাকে বাফারটা ফ্লাশ করে দিয়ে বাফারটা ক্লোজ করে দিতে হয়। সেম অপারেশন এরকম, আমরা যখন এসকিউএল লাইটের একটা ডিবি ওপেন করি, ওপেন করার পরে ডিবিটা আমাদের আবার ক্লোজ করে দিতে হয়। এই কারণে দেখেন যে প্রত্যেকটা মেথডের আগে একবার ওপেন এবং পরে একবার ক্লোজ কল করা আছে। আচ্ছা গেল, এবার হচ্ছে ডিলিট। ঠিক আছে, ডিলিট যদি আমরা করতে চাই তাহলে এখানে দেখেন কি কি প্যারামিটার আমাদের পাস করতে হচ্ছে, কি কি টেবিল, হোয়ার ক্লজ, হোয়ার আর্গুমেন্টস। এখানে আমরা যে হোয়ার ক্লজটা আছে সেটা একটু স্মার্টলি আমরা এটাতে একটা এসকিউএল বা একটা স্ট্রিং যায়, সেখানে দেখেন আমরা কি লেখা আছে, কলাম আইডি, মানে আইডিটা কি, আইডি সমান সমান স্টুডেন্ট যেটা আমরা পাস করব তার আইডিটা সে পাস করে দিবে এখানে, তাহলেই আমাদের ওই স্কুল থেকে ওই স্টুডেন্টটা ডিলিট হয়ে যাবে। তার মানে কি হচ্ছে, একটা স্টুডেন্টকে যদি আমরা ডিলিট করতে চাই তখন আমার কি করতে হবে, ফার্স্ট হচ্ছে যে ওই স্টুডেন্টটাকে গেট করে নিয়ে আসতে হবে। কারণ আমি যখন একটা স্টুডেন্টকে পাবো তখন তার শুধুমাত্র আইডি আছে আমার কাছে, জেনারেল কেসে কি হয় শুধু আইডি থাকে, তার মানে একটা আইডি পাস করে দিই, আইডি দিয়ে একটা স্টুডেন্টটা রিটার্ন করে, ওই স্টুডেন্ট অবজেক্টটা এখানে রিটার্ন করে পাস করে দিই। এক্ষেত্রে আমরা সাধারণত নর্মাল প্র্যাকটিস যেটা হয়, ডিলিট মেথডটার মধ্যে ওভারলোডিং থাকে, একটা ডিলিট থাকে টোটাল যে অবজেক্ট যদি আমি পাস করে দিই ওই অবজেক্টটার থেকে আইডি নিয়ে ডিলিট করে, আরেকটা মেথড থাকে সরাসরি ওখানে জাস্ট আইডিটা পাস করা লাগে। ঠিক আছে, জাস্ট এই দিকটা জিনিস আমরা খেয়াল করি। যদি আমাদের কাছে স্টুডেন্ট অবজেক্টটা থাকে তাহলে আমার অবজেক্টটা পাস করে দিব, সে অটোমেটিক স্টুডেন্ট অবজেক্ট থেকে আইডি নিয়ে ডিলিট করে দিবে। আর আমার কাছে যদি এট দ্যাট মোমেন্ট স্টুডেন্ট অবজেক্টটা না থাকে কিন্তু স্টুডেন্টের আইডিটা থাকে, তখন আইডিটা পাস করে দিব, তাও সে ডিলিট করে দিবে। আচ্ছা, এবার তাইম ভাই নিশ্চয়ই সেভটা বুঝাইছিল সবাইকে। আচ্ছা দেখেন তো, সেভটার মধ্যে আমরা এইখানে সরাসরি আপডেট বা ইয়া করি না কেন, বা কন্টেন্ট ভ্যালুজ এইটা ইউজ করতে হয় কেন? হ্যাঁ, মানে এখানে আমরা ইনসার্ট করার জন্য একটা বলেন বলেন, সমস্যা নেই।
কি কেউ বলতে পারতেছেন না? বলেন কন্টেন্ট ভ্যালুতে কি হবে? মানে এটা আমরা ইনসার্ট করার জন্য সহজ হিসাব যেটা, কন্টেন্ট ভ্যালুসটা একটা হ্যাশ ম্যাপ ধরে, নেম ভ্যালু পেয়ারে ডাটা পাস করতে হয়। আমরা যখন একটা টেবিলের যতগুলা কলাম আছে প্রত্যেকটা কলামের ডাটা দিয়ে একটা ম্যাপ তাকে পাস করব, যেন বিভিন্ন রকমের ডাটা, সাধারণত এসকিউএল ইনজেকশনের সাথে কে কে ইয়া আছে? এসকিউএল ইনজেকশন বলতে কি বোঝে কেউ জানেন? তুমি বলে দাও সবাই। আচ্ছা, ও যে বলছে একদম 100% ঠিক, সেটা হচ্ছে যে কিছু কিছু হ্যাকার আছে, বা আমরা যখন আমরাও দুষ্টামি করতাম আগে যখন আমরা ছোট ছিলাম, হ্যাঁ, এই বিডি জবসের বা আপনারা যখন কোয়েরি করেন, সহজ হিসাব দেখে যখন কোয়েরি করেন তখন কি করে যে ধরেন একটা ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, হ্যাঁ, ইউজার নেম পাসওয়ার্ড প্লাস আরো কিছু ইনফরমেশন আছে। তো লগইন করলেন তখন আপনি দিলেন হোয়ার ইউজার নেম ইজ ইকুয়াল টু এটা এন্ড পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু এইটা। আপনি একজনের ইউজার নেম জানেন কিন্তু পাসওয়ার্ডটা জানেন না, তখন কি করবেন? বা নরমালি আমরা কি করি, সরাসরি একটা স্ট্রিং লেখা স্ট্রিং এর মধ্যে একটা ভ্যালু পুট করে দেই না, হ্যাঁ, ওই স্ট্রিংটা কনক্যাটেশন করি। সেক্ষেত্রে অনেকে দুষ্টামি করে কি একটা সিঙ্গেল কোড দিয়া অর 1 ইজ ইকুয়াল টু 1 এরকম একটা ম্যালিশিয়াস স্ক্রিপ্ট ঢুকাই দিল। তাহলে এখন কি হলো, হোয়ার স্টুডেন্ট নেম ইজ ইকুয়াল টু এটা, পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু এটা, অর 1 ইজ ইকুয়াল টু 1। তার মানে কি একটা কন্ডিশন যখন ট্রু পাইলো সে সরাসরি ঢুকে যায় ভিতরে, তার মানে ওই স্টুডেন্টের বা ওই ইনফরমেশনটা আপনার কাছে এক্সপোজ হয়ে যায়। এরকম জাস্ট মিসেলেনিয়াস বা মেল কি বলে ম্যালওয়্যার আলাদা। আচ্ছা যাই হোক, এই ধরনের জাস্ট যেটা আপনার জন্য এক্সপেক্টেড না এই টাইপের এসকিউএল সরাসরি এসকিউএল কমান্ড দিয়ে ঢুকাই দেয়। এখানে খুব একটা নরমাল যাদের স্টুডেন্ট এটা ইয়ে করছে, কেউ যদি এভাবে আপনার ফার্স্ট ইউজার করে কি ফার্স্টে ডাটা টেবিল ডাটাবেসটার নামটা নেওয়ার চেষ্টা করে, ডাটাবেসের নাম ওর অনেকগুলো ডাটাবেসই পাওয়া যায়, অনেকগুলো ডাটাবেসে আপনার ডাটাবেসটার নাম কি সেটা পাওয়া যায়। তো পাওয়া গেলে হবে কি আপনি সরাসরি যদি ড্রপ ডিবি দেয়া দেয় তার মানে কি আপনার টোটাল সাইটটা ডাউন হয়ে যায়। এক্ষেত্রে হচ্ছে যে একবার আমি আমার এক আগের কোম্পানিতে অনেক আগের কোড ছিল, ASP.NET এর কোড ছিল, হঠাৎ করে দেখি যে চায়না থেকে কিছু হ্যাকার ওদের সাইটের লিংক আমাদের ডাটাবেসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মানে কি যে কোনো প্রোডাক্ট আমাদের প্রোডাক্টে ক্লিক করলে ওদের সাইটে চলে যায়। জাস্ট ডাটাবেস খুলে দেখি যে জাস্ট একদম মানে সেরকম স্ক্রিপ্ট ঢুকিয়ে দিয়েছে, ইনজেক্ট করেছে ডাটাবেস, যে প্রোডাক্ট যে ডিটেইলস যে কলামটা ছিল ওর মধ্যে সেই স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে জাভাস্ক্রিপ্ট ঢুকাই দিয়েছে যেন ওর ইয়েতে চলে যায়। জাস্ট পরে আমরা ওই ট্র্যাক করে আমাদের আবার ওই ইয়া ছিল, অ্যাডমিন প্যানেলের ট্র্যাকার ছিল, কে কোথা থেকে অ্যাক্সেস করতেছে, কোন কলামটা অ্যাক্সেস করতেছে, তখন আমরা দেখি যে চায়নার আইপি থেকে অ্যাক্সেস করতেছে। মানে জাস্ট পরে আমরা বাইর করছি লুপহোলটা কই ছিল, এই যে আগে যে কোডারটা ছিল আমরা সরাসরি আপডেট প্রোডাক্ট ডিটেইলস টেবিলের মধ্যে সরাসরি স্ট্রিং কনভার্সন করছিলাম এই কারণে। তো এখানে এসকিউএল এ বা অ্যান্ড্রয়েডে এত কিছু হবে না, কিন্তু অ্যান্ড্রয়েড একটা অপশন দিয়ে দিয়েছে আপনি যখন কোনো একটা ইনসার্ট করেন তখন আপনি টেবিলটার নাম দিলেন প্লাস যে যে কলামগুলো থাকবে এটা নেম ভ্যালু পেয়ার হিসেবে থাকবে। এই ভ্যালু এগুলো কি হিসেবে কন্টেন্ট ভ্যালুস নামের একটা আন্ডারলিংক দেখা যাবে যে এটা একটা হ্যাশ ম্যাপ। নেম ভ্যালু পেয়ার হিসেবে ডাটাগুলো সেট করে দিচ্ছেন, সে অটোমেটিক্যালি আপনাকে সেট করার পরে আপনাকে একটা আইডি রিটার্ন করে দেয়। ঠিক আছে, এটাই। তার মানে আমাদের স্টুডেন্ট হেল্পার ক্লাসটাও আমরা দেখছি, হ্যাঁ, যে সে কি কি জিনিস করে বা তার কি কি মেথডগুলো আছে। এখন আমরা জাস্ট সরাসরি
মেইন অ্যাক্টিভিটিতে যাই দেখি কি কি করছে। আমরা লিস্টটা দেখছিলাম না আগে, খেয়াল আছে না? আমি যখন লিস্ট ভিউটা দেখাই, একটা লিস্ট যখন আমার ম্যানিপুলেট করতে হয় তখন আমার অ্যাডাপ্টার ক্লাসটা কি জন্য লাগে কেউ বলতে পারবে? হ্যাঁ, ওইটা তো গেট ভিউ মেথড ছিল, কিন্তু আমার অ্যাডাপ্টার ক্লাস যেটা বা যে কোনো একটা লিস্ট দেখানোর জন্য একটা অ্যাডাপ্টার ক্লাস লাগে। ওই অ্যাডাপ্টার ক্লাসটা কি জন্য লাগে? হ্যাঁ, ওটা তো গেট ভিউ ছিল, কিন্তু অ্যাডাপ্টার হ্যাঁ, কিন্তু হ্যাঁ কেউ দেখেন নাই বাসায় গিয়ে, কেউ যে জিনিসগুলো বলবো বা যে জিনিসগুলো ইউজ করবে ওগুলো নেটেতে ফার্স্ট একটা সার্চ দিবে, যে জিনিসটা আসলে কি, এটার ভিতরে কি কাজ করে, কিভাবে কাজ করে। ঠিক আছে, এটা বোধহয় একটা ইয়া ছিল। আচ্ছা, অ্যাডাপ্টারটা কিছু না, অ্যাডাপ্টারটা হচ্ছে যে একটা লিস্ট যে আমি ইউজ করতেছি, এর ব্যাকএন্ডে আমার ডাটার সাথে লিস্টের ইন্টারাকশন করতে হবে না? বা ব্যাকএন্ডে একটা ডাটা টেবিল টাইপের কিছু একটা করতে হবে না, যেখানে ইনসার্ট, আপডেট, ডিলিট এগুলো করা পসিবল হবে ওই ডাটা টেবিলের উপর, টেম্পোরারি টেবিলের উপর। লিস্টের এগেইনস্ট একটা লিস্ট ম্যানিপুলেট করার জন্য, লিস্ট কি একটা টেবিল বা একটা প্রেজেন্টেশন অফ ডাটা, এটা তো আন্ডারলিঙ্কড একটা অপারেশন হোল্ডার বা একটা হোল্ড করার জন্য একটা অবজেক্ট লাগবে যেটা দিয়ে লিস্ট ম্যানিপুলেট করবে। ওইটাই হচ্ছে একটা অ্যাডাপ্টার। অ্যাডাপ্টারের মধ্যে একটা মেথড ওরা এক্সপোজ করে দিয়েছে যেটা দিয়ে প্রত্যেকটা ডাটাকে সে ইয়ে করতে পারে। আরেকটা জিনিস দিছে, আপনারা কেউ ইউজ করছেন কিনা বা যারা একটু অ্যাডভান্স লেভেলে যাইতে চাইছিলেন, আমার একটা লিস্ট আছে, লিস্টের মধ্যে আমি একটা রোকে ডিলিট করে দিলাম, সাথে সাথে এটা আবার রিড্র করতে হয় না। আমরা অন্য ল্যাঙ্গুয়েজে যারা কাজ করছি তারা কি করি, যদি পিএইচপি তে হয়, যদি অ্যাডভান্স লেভেলে কেউ ইমপ্লিমেন্ট করে তাহলে শুধু রোটা ডিলিট করে দেয়। কেউ যারা আগের প্রসেসে কাজ করে তারা কি করে, ফুল পেজটা আবার রিলোড করে। অ্যান্ড্রয়েডে কি আমি আবার ফুল অ্যাক্টিভিটিটা রিলোড করতে পারবো? ঠিক আছে, তখন কি করতে হবে হালকা আইডিয়া কেউ জানার কাছে না? তার মানে আমার এখান থেকে এই অ্যাডাপ্টারকে বলে দিতে হবে যে তার ডাটাটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ তুমি নিজেকে নিজে আবার লোড করো। ঠিক আছে, তখন এখানে একটা মেথড আমাদেরকে দেওয়া আছে, নোটিফাই ডাটা সেট চেঞ্জড। ওই মেথডটা আমরা কল করে দিব, দেখা যাবে যে সব ওই অপারেশনের পরে ডাটাবেসটা সে নিজেকে নিজে আবার রিডও করে নিছে, যে রোটা ডিলিট হওয়ার কথা সে রোটা ডিলিট হয়ে গেছে। তো আমাদের ডাটাবেস থেকে ভালো করে খেয়াল করি, আমরা ডাটাবেস থেকে আমরা যখন একটা লিস্ট পপুলেট করব তখন কি করতে হবে আমাদের, দেখি আইডিয়া করেন কি কি করতে হবে, কি কি স্টেপ নিতে হবে আমাদের। একটা লিস্ট আমরা পপুলেট করব ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, তার মানে ডাটাবেস থেকে ডাটা যখন চলে আসবে, আসার পরে আমরা একটা অ্যাডাপ্টার ম্যানিপুলেট করতে হবে। অ্যাডাপ্টারটা তৈরি করার পরে ওই অ্যাডাপ্টারটা আমার এক্সএমএল ফাইলে যে লিস্টটা আছে লিস্টের মধ্যে ডাটা ধরা দিতে হবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আমরা দেখি এখানে কি কি করছি আমি। একদম শুরু থেকে বলি, ফার্স্টে সে আমাদের সবগুলো স্টুডেন্টকে নিয়ে আসছিল, সবগুলো স্টুডেন্টকে নিয়ে আসার পরে একটা অ্যারে অ্যাডাপ্টার তৈরি করছে। অ্যারে অ্যাডাপ্টার তৈরি করার পরে ওইটাকে সরাসরি আমাদের যে বেজ অ্যাডাপ্টার বা লিস্টের অ্যাডাপ্টারটা দরকার ওইখানে সেট করে দিচ্ছে। এতেই কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আমরা এটাকে রান করে দেখি কাজ করে কিনা এটা। এখন থেকে রান করে স্ক্রিনশট নিয়ে আসতে হবে।
এটা লোড হোক। আচ্ছা, সহজ হিসাব যেটা আপনাদের যেটা অনেকের সমস্যা হয়েছে, একটা লিস্টের রোতে দুইটা বাটন আছে, তখন আপনার এই আমরা তো সরাসরি লিস্টের অন আইটেম ক্লিক ইভেন লিসেনারটা পাই, কিন্তু এই বাটনগুলোর লিসেনার যদি আমার পাইতে হয় তখন আমার কি করতে হবে? দেখে কার কি আইডিয়া? এরকম এরকম লিস্ট থাকবেই যেখানে হ্যাঁ আইটেমে ক্লিক ইভেন্ট অফ করে দিতে পারি, আইটেম ক্লিক অফ করতে হবে। অফ করে দিয়ে পুরো বাটনে হ্যাঁ, বাটনের দুইটা বাটন তো এই ক্ষেত্রে কিভাবে করব? যেরকম আমার একটা অ্যাপ্লিকেশন ছিল, বা আপনারা যদি দেখেন একই লিস্ট রো আইটেমে রেটও করতে পারবেন আপনি, আবার সাথে সাথে ধরেন একটা রিংটোনের অ্যাপ্লিকেশন, এটা কত রেটিং দিবেন, আমরা যে রেটিং সিস্টেম দিয়েছিলাম স্টার, সেটাও দিবেন, আবার সেট আপ রিংটোন, আপনি রিংটোনও সেট করে ফেলতে পারেন, বা লিসেনও করতে পারেন, প্লে করতে পারেন, আবার সেট করতে পারেন, আবার স্টার দিতে পারেন, চারটা বাটন ইউজ করতে পারেন রিংটোনের অ্যাপ্লিকেশনগুলো। ওই ক্ষেত্রে কিভাবে করা পসিবল বা কি করবেন? প্রত্যেকটা বাটনের তো আইডিয়া আলাদা, আমি আইডিয়া আলাদা কিভাবে? আপনাদের রো তো এখানে অনেকগুলা 30টা রিংটোন আছে, তখন ডাইনামিক আইডি বানানো যায়। ডাইনামিক আইডি মানে আপনি অ্যান্ড্রয়েড আইডি বুঝবেন কি, বা অ্যান্ড্রয়েড বুঝবে কি কি করতেছেন না করতেছেন, ভালো করে খেয়াল করেন, একদম এটা ইজি সিম্পল। গেট ভিউ মেথডটা আছে না আমাদের অ্যাডাপ্টারের, ওইখানে তো আমরা প্রত্যেকটা রো এর একটা যে কন্ট্রোলগুলো আছে ইনফ্লেট করে দেই না, টোটাল এক্সএমএলটা ইনফ্লেট করে দেওয়ার পরে ওইখানে গিয়ে আমরা বাটন যেটা পাই, ওই বাটনের ডট সেট ক্লিক ইভেন লিসেনারের মধ্যে কোড করে দিই। অ্যাডাপ্টারের মধ্যে হ্যাঁ, অ্যাডাপ্টারের মধ্যে গেট ভিউ যে মেথডটা আছে, ওই গেট ভিউর মধ্যে আমরা যখন ইনফ্লেট করে বাটনটা সেট করি বা বাটনের নেম সেট করি, ভ্যালু সেট করি, তখন আপনারা সরাসরি ওইখানে ইয়ে করে দিবেন, ওখানে অন ক্লিক ইভেন লিসেনারটা লিখে দিবেন, তাই লেখা ছিল। এক্সএমএল কি করতে হবে? আমরা এক্সএমএল করবেন কেন? এক্সএমএল কি করা যাবে? এক্সএমএল হ্যাঁ, তো ওখানে যদি আমি ভ্যালু পাস করতে যাই, এক্সএমএল থেকে অন ক্লিক জীবনেও না, এটা হাতুড়ে ডাক্তারের মতো। আরে আবার নিউ ইমুলেটর, এটা আমি যে অ্যাসাইনমেন্টে দিছিলাম লিস্ট ভিউ, খেয়াল আছে কিনা? হ্যাঁ, ওখানে ক্লিক করে ওটা করতে পারেন নাই, পিকচারের এ আছে, ওইটা তো আমাকে বিষয়। এখানে ভাই গেট ভিউ মেথডের কোথায় আছে বুঝতে না। গেট ভিউ মেথডে যখন আপনি ইনফ্লেট করলেন, ইনফ্লেট সার্ভিস দিয়ে ইনফ্লেট করার পরে ওই এক্সএমএল থেকে বাটনগুলো বা ইমেজগুলোর সেট বা ইয়ে চেঞ্জ করেন না, ওখানে অন ক্লিক ইমেজেশন লিখুন। জি ভাই, এখানে করার পরে এখানে একটা কথা হচ্ছে আমি এখান থেকে অন্য একটা অ্যাক্টিভিটিতে মুভ করা কেন করতেছেন না? কারণ এখানে আপনি যখন এই অ্যাডাপ্টারটা সেট করবেন, খেয়াল করেন, কোন একটা অ্যাক্টিভিটিতে যখন মুভ করবেন তখন আপনার কনটেক্সটটা লাগবে, কোন কনটেক্সট থেকে যাবেন বা কারেন্ট কনটেক্সট আছে কিনা, ওই কনটেক্সটটা ভিউর মধ্যে একটা গ্লোবাল ভেরিয়েবল রাখা কনটেক্সটে সেট করে দেন, তখন আপনি সুইচ করতে পারবেন। যখন ইন্টেন্ট ক্রিয়েট করবেন, নিউ ইন্টেন্ট, তখন নিউ ইন্টেন্টের ফার্স্ট ভেরিয়েবলটা হচ্ছে আপনার কনটেক্সটটা, কোন কনটেক্সটে আছেন আপনি এখন, সেই কনটেক্সটটা ওখানে সেট করে রাখেন আগে, তাছাড়া আপনি পারবেন না। এটা ধরনের টাইম হ্যাঁ প্রত্যেকটা বাটনে প্রত্যেকটা রয়ে যে বাটনগুলো আছে সেটার অন ক্লিকের ভিতর থেকে হ্যাঁ, ওই রয়ে যে আইটেম আছে ওটা আইডি কি বের করব। ওখানেই ওই এখানে যখন গেট ভিউ যে মেথডটা আছে, এখানে কিন্তু পজিশনটা থাকে তোমার, এখানে যখন পজিশনটা থাকে তখন তোমার যে ডাটাটা আছে, যে লিস্টে বলো বা অ্যারেতে বলো, ওখান থেকে কিন্তু ডাটাটা রিড করে দিতে পারবা বাই পজিশন।
গেট পজিশন দিয়ে গেট দিয়ে ওই পজিশনটা পাস করে দিবা। তাহলে তোমার এই মেথডটার মাঝখানে তোমার এটা আছে, ওখান থেকে তুমি এই বাটনের মধ্যে আইনটা পাস করো, এখানে ফাইনাল ইউজ করো। রানার নেওয়ার পরে এখানে একটা ফাইনাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে ওই ফাইনাল ভেরিয়েবলটা এখানে মেথডে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে পাওয়া যাবে ফাইনাল ভেরিয়েবল ইউজ করতে হবে। আরে কি অবস্থা! এটা তো এখন ইনস্টল হয় নাই। আবার আচ্ছা, এটা কিছু না, এটা আমি পরে এটা জাস্ট একটা লিস্ট লোড করতে স্টুডেন্টদের। ব্রেক দিবে? আচ্ছা নাও, 10 মিনিটের ব্রেক। এটা চালান যায় না? হ্যাঁ বুঝিনি, গরমে মরে গেছি তো।
আচ্ছা এই এই আপনারা তো, আমিও ফাঁকিবাজি করছি কিছু, আপনারাও কিছু শিখেন নাই, অ্যান্ড্রয়েডে কিছু শিখেন নাই আপনারা। আমি যতগুলো হোমওয়ার্ক দিছি কিছুই করেন নাই, 2-4 জন কিছু করছে বাসায়। ছুটি কদিনের অফিসে? হ্যাঁ, এইটা কিন্তু মানে আমাদের আমরা যখন পরীক্ষা দিতাম তখনও সবাই এটাই বলতো হয়ে যাবে হয়ে যাবে, কিন্তু পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা হলে গিয়ে কান্নাকাটি করতো সবারই কাছ থেকে। এটা আর হচ্ছে আমি 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 রিকোয়েস্ট করছি, আমি ওই গ্রুপে অ্যাড রিকোয়েস্ট পাঠাইছি, আপনি অ্যাড করেন না যে অ্যান্ড্রয়েড গ্রুপ 11 যেটা, ফেসবুক গ্রুপ যেটা, এটাই মানে বসে আছেন কিন্তু কাউরে অ্যাড করেন না, তাহলে কেমন হবে? কারণ আমি আমি গ্রুপে গ্রুপে ঢুকতে দিতে পারিনি। আমার কি জানি যে কোনো গ্রুপে দেন, আপনি তো মনে হয় ইয়াতে মনে হয় দিছেন সবাইকে, বলছেন যে এই গ্রুপে অ্যাড করার জন্য, অ্যাড হওয়ার ওখান থেকে জন্য। আমরা লিংক দিছি। এজন্য ভালো আছেন? ছুটি কবে কবে কার কদিন পর্যন্ত? আপনি বাড়ি যাবেন না? আগামীকালকে অফিস হ্যাঁ, 13-22 13 থেকে 22 মানে শুক্রবার দিনে দিয়ে দিছে। এই 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 ছুটিটা কাজে লাগবে একদিন, সবসময় টাইম অন্যদিকে চলে যায়, এটাকে কাজে লাগাবো মানে কাজ শেখার জন্য এরকম একটা ইয়ার টাইমটা খুব সুন্দর, এই টাইমগুলো খুব সুন্দর।
যেই স্যাম্পল প্রজেক্ট দিছি ওটা কত করছেন? ম্যাপ ঢাকা বাস রুটে যেটা দিছি, হ্যাঁ স্যাম্পল স্যাম্পল প্রজেক্ট কে কতটুক করছেন? তুমি কতটুক করছো? অনেক করে ভাবাইছো। আর তোমাদের ওই ওই ছেলেটা কই, হরপ্পা স্বপ্ন কৃষিতে ছিল আরেকজন যে আজকে আসেনি? হ্যাঁ বলেন। হ্যাঁ পারবেন না, গুগল ম্যাপ থেকে আপনাকে ল্যাটলং দিবে, ল্যাটলং দিলে আপনাকে ল্যাটলং থেকে জায়গাটা কনভার্ট করে নিতে হবে কোন জায়গায় আছে। হ্যাঁ কিন্তু কিন্তু ওটা ইয়ে করে ফেলো নিজে, দেখো না এইচটিডিপিতে আমি মনে করছিলাম তামিম ভাই যেটা আনার কথা ছিল এর মধ্যে এইচটিডিপি শেষ হয়ে যাওয়ার কথা ছিল। আমারও একটা ক্লাস, আমি আজকে আমারও তো একটা ক্লাস মিস হলো না, আর আজকে ম্যাপ অ্যাক্টিভিটিরও দেখানোর কথা ছিল। এইচটিডিপি রিকোয়েস্টটা খুব বেশি কিছু না, আমি তোদেরকে দেখাই দিচ্ছি। লোকাল বানাও, হ্যাঁ স্কুলের থেকে করো, স্কুলের থেকে না, স্কুলের থেকে। আরেকটা করা যায়, লোকাল পিএইচপি দিয়ে একটা সাইট বানায়া ওখান থেকে লোকাল যে আইপি আসে 192.168.3.0.1 বা 127 দিয়ে যেটা আসে 10 দিয়ে, ওটা থেকে করে নাও, ওটা দিয়ে করে নাও, তাহলে ওখান থেকে চেঞ্জ করে নিতে হবে আর কি ওয়েব সার্ভিস রিকোয়েস্ট। টেক্সট টু ভয়েস এটাতে তো ইয়ে থাকতে হয়, ওই নেট কানেকশন থাকতে হয়। আমরা আমরা স্কুল লাইট ইউজ করতে বলছি কি জন্য? হ্যাঁ ম্যাপ ইউজ করবে, কিন্তু যদি আপনার ম্যাপ সার্ভিস নাও থাকে তাও তো আপনি পারবেন যদি আপনি লোকালি ইউজ করেন। টেক্সট টু স্পিচ মানে আস্তে আস্তে যান, একটা একটা হিসেবে যান, একবারেই মানে একবারে স্কাইক্র্যাপার বানা পসিবল না। ওকে না না মানে আমি না না, আপনি যদি ফার্স্টেই কোনো একটা জায়গায় ওই স্কাইক্র্যাপার বানাতে চান তাহলে হবে না। ফার্স্টে কুড়েঘর বানান, তারপর দোতলা বানান, তারপর চারতলা বানান, তারপর আস্তে আস্তে তারা বানান। ফার্স্টে টেক্সট টু স্পিচ দিবেন, এইটা দিবেন, ওইটা দিবেন, ফেস রিকগনিশন দিবেন, হ্যান দিবেন, ধ্যান দিবেন, হবে না। ফার্স্টে একটা নর্মাল অ্যাপ বানান না। এই যে ওই ইয়া একটা বানাইছে অ্যাপ দেখলাম উত্তরার পুলিশ কমিশনারের জন্য, খুব বেশি হাইফাই কোনো অ্যাপ না কিন্তু দরকারি অ্যাপ, ঠিক আছে, জাস্ট কল করতে পারে। জানি না তারেক মাহমুদ নাকি জানি নাম দেখলাম। হ্যাঁ না নাম দিয়ে এখানকার নাম, কিন্তু অ্যাপটাও দরকারি। হ্যাঁ কি দিছে?
আমরা আগে জাস্ট কনটেক্সট থেকে কাজ করব। সবাই চলে আসছে? আসলে অনেক আসে নাই। সবাই আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, আমরা আবার শেষ করতে হবে কুইকলি। আচ্ছা, আমি জাস্ট এক্সাম্পল দেখাই। আমি যে আমাদের আজকের ক্লাসে যেটা মেইন ফোকাস ছিল সেটা হচ্ছে আমরা এক্সপ্যান্ডেবল লিস্ট যেটা আছে সেটা পড়ব। কিন্তু আমাদের এই প্রিভিয়াস লিস্টের এক্সাম্পল আমাদের বেশ কিছু টাইম চলে গেছে প্লাস ডিবি অপারেশনসে। এক্সপ্যান্ডেবল লিস্ট এটা দেখতে কেমন? as simple as that, সবগুলো লিস্ট আইটেমকে একটা করে গ্রুপিং করে রাখা হয়েছে, আর কিছুই না। এটাতে সুবিধাটা কি দেখি, কি একজন বলেন দেখি। স্পেস কম লাগে, প্লাস প্লাস আমার ধরেন না যে 100টা, আমার 3টা ক্লাস আছে, আমার 100টা করে ডাটা আছে, এখন মানে কি 300 ডাটা আছে। যদি আমি 3 নাম্বার ক্লাসে কোনো ডাটা দেখতে যেতাম তখন আমার কি করতে হতো? সবসময় একদম নিচে চলে যেতে হতো। আর আমি গ্রুপিংটাও বুঝতাম না, আমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপিংটা বুঝতাম না। এখানে খুব ইজিলি আমি গ্রুপিংটা বুঝতে পারি। আচ্ছা, এটা করতে গেলে আমরা যে লিস্ট আইটেমটা বা লিস্ট ভিউটা যেটা বুঝলাম বা করলাম, ওইখান থেকে খুব অল্প একটু মিনিমাল চেঞ্জিং করা পসিবল, খুব মিনিমাল চেঞ্জিং করা পসিবল। এখন জাস্ট আপনারা আমাকে জাস্ট বলেন দেখি আপনাদের আইডিয়া কতটুকু আছে।
গ্রুপিং করতে চাই, বা আমরা আগেরবার কি করছিলাম, আমরা একটা নরমাল একটা লিস্ট ভিউতে বা একটা লিস্টের মাঝখানে স্টুডেন্টের ডাটাগুলো রাখছিলাম। আমরা যদি একটা ছোট্ট গ্রুপিং করে স্টুডেন্ট ডাটাগুলোকে রাখতে চাই, তখন আমাদের ওই ক্ষেত্রে কি করতে হবে? ডাটা স্ট্রাকচারটা কেমন হবে? একটা নরমাল হিসাব, আমার একটা স্কুল ধরি, আমার স্কুল হচ্ছে ঢাকা একটা সবচেয়ে ভালো স্কুল কি রেসিডেন্সিয়াল মডেল। হ্যাঁ, রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আমার 10টা ক্লাসে কতজন করে স্টুডেন্ট আছে সেটা আমাকে, অথবা ক্লাস 10-এ 4টা সেকশন, সেকশন এ, সেকশন বি, সেকশন সি, সেকশন ডি, প্রত্যেকটা সেকশনে 50 জন করে স্টুডেন্ট আছে। এইটাকে আমার একটা লিস্টে আমি দেখাবো। এই ক্ষেত্রে আমার ডাটা স্ট্রাকচারটা কি হওয়া উচিত বা কিরকম হওয়া উচিত? হ্যাঁ, স্টুডেন্টের লিস্ট করতে 400 স্টুডেন্ট একবারে র ফরম্যাটে চলে আসবে, তখন কি হবে? টেবিল দুটো লাগবে কেন? দুটো টেবিল কি করব আমি? আচ্ছা, একটা দুটো টেবিল লাগলো। হ্যাঁ, একটা টেবিলে সেকশনগুলো থাকলো, আর একটা টেবিলে সেকশন ওয়াইজ ডাটাটা আমি রাখবো কিভাবে? হ্যাঁ, ওটা তো আমি পরবর্তীতে কোয়েরি করে ইয়ে করতে হবে। এখানে যদি আমি র ডাটা ফরম্যাটে রাখতে চাই, তখন আমি কিভাবে রাখবো? হ্যাঁ, সেকশনের জন্য একটা অ্যারে লিস্ট, আর একটা অ্যারে লিস্টের মধ্যে প্রত্যেকটা সেকশন ওয়াইজ স্টুডেন্ট ডাটা। এটা অ্যারে লিস্ট, এটাও একটা অ্যারে লিস্ট। কি হচ্ছে সেকশন আইডিটা, আর ভ্যালুটা হচ্ছে আরেকটা লিস্ট যেটার মধ্যে স্টুডেন্টের সব ইনফরমেশনগুলো আছে। ঠিক আছে, জিনিসটা সবাই বুঝতে, কারো বুঝতে কোনো সমস্যা? আবার রিপিট করতেছি, আমার রেসিডেন্সিয়াল মডেলের ক্লাস 10 এর 4টা সেকশন আছে। তো এই 4টা সেকশনে প্রত্যেকটাতে কোনোটাতে 50টা, কোনোটাতে 52টা, কোনোটাতে 60 জন স্টুডেন্ট আছে। এদেরকে আমি একটা স্টুডেন্ট একটা লিস্টে দেখাতে যাচ্ছি যেখানে আমার সেকশন ওয়াইজ থাকবে। তো সেই ক্ষেত্রে আমি কি করব? প্রথমে একটা সেকশন লিস্ট রাখলাম। হ্যাঁ, উপরটা হচ্ছে অ্যারে লিস্টের অ্যারে লিস্ট। হ্যাঁ, অ্যারে লিস্টের একটা অ্যারে লিস্ট যেখানে ভ্যালুটা হচ্ছে একটা কি সেকশন আইডিটা প্লাস আইডি ওর ভ্যালু, ওই স্টুডেন্টগুলো কি ওটা আবার আরেকটি স্টুডেন্ট অ্যারে আছে। ঠিক আছে, খুব ইজি সিম্পল। ওইটাকে যদি আমি একটা অ্যাডাপ্টার তৈরি করি, যে অ্যাডাপ্টারটা কি করবে ওই সেকশন ওয়াইজ গ্রুপিং করে ফেলবে, তাহলে কিন্তু আমার জাস্ট এই এক্সপ্যান্ডেবল লিস্টটা করা পসিবল। আচ্ছা, এক্সপ্যান্ডেবল নরমাল লিস্টে আমাদের কি ছিল? আমরা একটা গেট ভিউ আইটেম পাইতাম। হ্যাঁ, গেট ভিউ দিয়ে কি করতে? প্রত্যেকটা রোর একটা করে এক্সএমএল ক্রিয়েট করতে। কিন্তু এক্সপ্যান্ডেবল লিস্টে এক্সএমএলটা বা গ্রুপিংটা দুইটা এক্সএমএল লাগবে। দুইটা এক্সএমএল লাগবে কেন? হচ্ছে মেইন ভিউ আর হচ্ছে সাব। হ্যাঁ, একটা হচ্ছে গ্রুপিং এর যে পোর্শনটা আছে তার জন্য একটা এক্সএমএল, আর একটা হচ্ছে প্রত্যেকটা আইটেমের জন্য গ্রুপের আন্ডারে তার জন্য আরেকটা এক্সএমএল লাগবে। ঠিক আছে, একদম হুবহু সেম আমাদের যে আইডিয়াটা ছিল, একটা বেস অ্যাডাপ্টার, বেস অ্যাডাপ্টারের মধ্যে গেট ভিউ, তার মধ্যে ডাটা আমরা পাস করে দিতাম। এখানে একটা এক্সপ্যান্ডেবল লিস্টের অ্যাডাপ্টার, তার মধ্যে দুইটা গেট ভিউ টাইপের মেথড আছে, যে মেথডগুলো দিয়ে আমরা সরাসরি এই ওই এক্সএমএলগুলো দেখাই দিব। রো এর জন্য একটা এক্সএমএল আর নরমাল গ্রুপিং এর জন্য আরেকটা এক্সএমএল। একদম পিওর এন্ড সিম্পল। এবার আমরা করে ঢুকে দেখি কি কি করছি আমরা। প্রথম এক্সএমএল গুলো দেখি আমরা। একটা টেক্সট ভিউ রাখছি, যে টেক্সট ভিউটাতে আমাদের গ্রুপের হেডারটার নাম কি হবে সেটা রাখছি আমরা। এই টেক্সট ভিউটা হচ্ছে এটা, সে অটোমেটিক্যালি এই ইয়াটা ইন্ডিকেটরটা বসায় নিছে অ্যান্ড্রয়েড। এটা আমি একটা টাস্ক দিব আপনাদেরকে, এটাকে চেঞ্জ করতে হবে ক্লাস ওয়াইজ। 6 হলে 6 বসবে, 7 হলে 7 বসবে, বা সেকশন যদি এ হয় তাহলে এ বসবে। হ্যাঁ, গ্রুপের মাঝখানের ইন্ডিকেটরটা চেঞ্জ করতে হবে। এটা একটা ড্রয়েবল হিসেবে বসছে। ড্রয়েবল মানে এটা আরেকটা জিনিস খেয়াল করবেন, এটা ড্রয়েবল স্টেট ইউজ করতেছে। তার মানে কি, এখানে দুইটা স্টেট আছে। আপনারা এটা পড়ানো হয় না, প্রত্যেকটা স্টেট আমরা যখন বাটন থাকে তখন বাটনে ফোকাস করলে একটা স্টেট, বাটনে কি প্রেস করলে একটা স্টেট, নরমাল একটা স্টেট থাকে।
তিনটা স্টেটে আপনারা চাইলে তিন রকম ইমেজ দিতে পারেন, যেন এই জিনিসটা বোঝা যায়। এই ক্ষেত্রে দেখেন এখানে আমাদের দুইটা ইমেজ ইউজ করা হয়েছে, একটা হচ্ছে কলাপসড অবস্থায়, একটা এক্সপান্ডেড অবস্থায়। এই ধরনের দুই বা ততোধিক বা একের অধিক স্টেট সম্পন্ন ইমেজ যদি কোনো বাটন বা কোনো কিছু ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনারা ইউজ করতে চান, তখন এটাকে কিভাবে ইউজ করবেন, এটাকে একটা ড্রয়েবল এক্সএমএল তৈরি করতে হয়। ওই এক্সএমএল মধ্যে বলে দিতে হয় যে কোন স্টেটে কোন ইমেজটাকে সে দেখাবে। আমরা নরমালি কি করি, একটা বাটনের মধ্যে সরাসরি ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ইমেজের লিংক বলে দিই, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি এক্সএমএল দিয়ে বাটনের ওই ফোকাস, অন ক্লিক, অন আইটেম এগুলোকে চেঞ্জ করতে চাই, তখন কি করতে হবে, একটা ড্রয়েবল ফোল্ডারের মধ্যে একটা এক্সএমএল ফাইল তৈরি করব। এক্সএমএল ফাইলের মধ্যে বিভিন্ন স্টেটে কোন ইমেজটা থাকবে সেটা ইন্ডিকেট করে দিব। ওই এক্সএমএল ফাইলটাকে ইমেজের ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব। এখানেও একটা কথা আছে, সেটা হচ্ছে আমি তো নরমালি যখন একটা থাকে এরটা নিচে দিই, হ্যাঁ। আমি যখন ক্লিক করি সেটা অন ক্লিকে আছে, হ্যাঁ। আবার যখন ক্লিক করি সেটা আবার তো অন ক্লিকে থাকার কথা। সেও ক্লিকের স্টেট বুঝবে, এটা কি কলাপস স্টেট না এক্সপান্ডেড স্টেট, সে ইন্টারনালি বুঝবে, এটা আমাদের করা লাগবে না। আমি এই জন্য বলছি, আমরা যদি এক্সএমএল থেকে স্টেটমেন্টের করি, তখন অটোমেটিক্যালি এটা অ্যান্ড্রয়েডের দায়িত্ব এখন কোন স্টেটে আছে। কিন্তু সেম কাজটা আমরা অন ক্লিক ইভেন্ট লিসেনার দিয়েও করতে পারি, বা অন ফোকাস অন ক্লিক করলে তার স্টেট কি আছে সেটা বুঝা ড্রাইভারটা চেঞ্জ করে দিতে পারি কোড থেকে, প্লাস অন ফোকাসে তার ড্রাইভারটা চেঞ্জ করে দিতে পারি। ম্যানুয়ালিও করা যায়, কিন্তু ম্যানুয়ালি করলে অনেক বেশি হেডেক নিতে হয়। এই ইউআই রিলেটেড জিনিসপত্রগুলো সবসময় এক্স7 থেকে আমরা করব, ঠিক আছে? আচ্ছা, আমার এটা বিল্ট এটা, তাহলে আমি এই এটা নরমাল অ্যাক্টিভিটি দিয়ে প্রজেক্টটা আপ করছি। হ্যাঁ, এটাকে আমি ওই এক্সএমএল ড্রয়েবল এক্সএমএল চেঞ্জ করা সহ আরেকটা এক্সএমএল আপ করে দিব, যেটাতে ওই স্টেটগুলো থাকবে। আচ্ছা, জাস্ট একটা নরমাল অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, একটা টেক্সট ভিউ আছে, এই টেক্সট ভিউটা ওই গ্রুপের এক্সএমএল হিসেবে ইউজ হবে। টেক্সট ভিউটার নাম কি, আমরা লিস্ট গ্রুপ। লিস্ট আইটেমেও যে এক্সএমএলটা আছে হুবহু সেম এক্সএমএল, ইচ্ছা করলে আমরা একই এক্সএমএল ইউজ করতে পারতাম, কিন্তু জাস্ট বোঝানোর জন্য, নাহলে দেখা যাবে যে কনফিউশন ক্রিয়েট হবে আপনাদের মাঝখানে, যে একটা এক্সএমএল ভাই ইউজ করতে আমরা একটাই ইউজ করলাম না কেন। এই কারণে এখানে চাইলে আরেকটাই এক্সএমএল আমরা ইউজ করছি, জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট একটা করে রো আছে, একটা টেক্সট ভিউ আছে আপনাদের জন্য। মেইন অ্যাক্টিভিটিটা আমরা নরমালি ক্ষেত্রে আমরা কি ইউজ করতাম লিস্টের জন্য, লিস্ট ভিউ ইউজ করতাম। এই ক্ষেত্রে আরেকটা কন্ট্রোল গুগলের কন্ট্রোল দেওয়া আছে, সেটা হচ্ছে এক্সপান্ডেবল লিস্ট ভিউ। বাস সিম্পল, একটা অ্যাক্টিভিটির মধ্যে একটা এক্সপান্ডেবল লিস্ট আমরা ইউজ করছি। এবার আমরা কোডটা দেখি যে এই কোডটা কিভাবে আমরা এক্সপান্ডেবল লিস্ট ভিউটা কাজ করে। তিনটা ক্লাস আছে এখানে। লঞ্চার ক্লাসটা আমরা বাই ডিফল্ট আমরা যে কনভেনশনটা ফলো করি, যে জাস্ট একটা অ্যাক্টিভিটি থেকে, মেইন অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে সরে নেয়। এখানে লঞ্চার ক্লাসটা কি জন্য আমি ক্রিয়েট করি বা আপনাদেরকে এরকম একটা ক্লাস রাখতে বলি যে আপনার অ্যাক্টিভিটির স্টার্ট আপ অ্যাক্টিভিটি হিসেবে ইউজ করবে, এটার একটা লজিক বলছিলাম ফার্স্ট ক্লাসে। সেটা হচ্ছে আমরা যে লগইন করতে পারবো তখন ওটা আমরা লগ ইন অ্যাক্টিভিটি করতে পারতাম না। লঞ্চার ক্লাসটা থেকে আমার অ্যাক্টিভিটি শুরু হচ্ছে। হ্যাঁ, এটা একটা ট্রেডিশন বলতে পারেন। প্লাস আমরা যদি এসকিউএল লাইট তৈরি করি বা এসকিউএল লাইটের অ্যাকশনগুলো ইউজ করি, তখন করব কি, এই লঞ্চার অ্যাক্টিভিটিতে আপনি যদি প্রি ডিফাইন কোনো ফোল্ডার ক্রিয়েট করতে হয়, অনেক সময় আমরা অ্যাক্টিভিটিতে আপনাদের ডাটা রাখার জন্য একটা অ্যাসেট ফোল্ডারে বা মোবাইলের একটা লোকেশনে ফোল্ডার ক্রিয়েট করে রাখতে হয়। বিভিন্ন রকম প্রি ডিফাইন ডাটা আগে থেকে প্রিফেস করে রেখে দিতে হয়। রিংটোন বা ভিডিও যদি দেখাতে চান এবং অ্যাপ্লিকেশনের সাথে দিবেন না, অ্যাপ্লিকেশনের সাথে দিলে কি হয়, সাইজটা বড় হয়ে যায়। একটা অ্যাপ্লিকেশন ধরেন না, যেটা 4 MB অ্যাপ্লিকেশন, এর মধ্যে ভিডিও অডিও দিলে দেখা গেল যে 10 MB 12 MB হয়ে গেল, এক্ষেত্রে ডাউনলোডটা কম হয়। সেক্ষেত্রে ফার্স্টে করি কি, আমরা অ্যাপ্লিকেশনটা সাইজ ছোট রাখি, রাখার পরে অ্যাপ্লিকেশনটা যখন স্টার্ট হয় তখন একটা নির্দিষ্ট পাথে আমরা চেক করি যে ওই ভিডিওটা বা অডিওটা আছে কিনা। যদি না থাকে তাহলে সে সার্ভার থেকে ডাউনলোড করে নেয়। এই টাইপের অ্যাপ্লিকেশনটা শুরুতে অনেক ধরনের কনফিগারেশনাল কাজগুলো করতে হয়। ওই কাজগুলো আমরা নর্মালি .NET এবং অ্যাপ্লিকেশনে কি করতাম, একটা ইনস্টলার থাকতো, ইনস্টলারই কাজগুলো করে দিত। কিন্তু এখানে তো কোনো ইনস্টলার নাই। এই ক্ষেত্রে করি কি, এই লঞ্চার অ্যাক্টিভিটি যেটা, সেক্ষেত্রে প্রি ডিফাইন যদি কোনো ডাটা সেট বা কোনো অপারেশন করতে হয়, এই অপারেশনগুলো এই অ্যাক্টিভিটিটাতে করে নেওয়া বেটার। করার পর তারপর আপনার যেটা স্টার্ট আপ অ্যাক্টিভিটি থাকে সেই অ্যাক্টিভিটিটাতে আপনারা মুভ করবেন।
তো এই ক্ষেত্রে গেল লঞ্চার অ্যাক্টিভিটিটা হচ্ছে আমাদের ওরকম একটা অ্যাক্টিভিটি, জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট একটা সে আরেকটা অ্যাক্টিভিটিতে পাস করে দেয়, নিজেকে আরেকটা অ্যাক্টিভিটিতে পাস করে দিল। আমাদের এখানে নর্মাল এক্সপান্ডেবল লিস্ট যে ক্লাসটা আছে সেখানে পাস করে দিল আমাদেরকে। এবার এক্সপান্ডেবল লিস্ট ক্লাসটাতে আমরা আসি। হ্যাঁ, এইখানে লিস্টের আমরা লিস্ট যখন ইউজ করছিলাম ওইখানে আমরা একটা অ্যাক্টিভিটিটাকে এক্সটেন্ড করছিলাম। ওই অ্যাক্টিভিটিটার নাম কি ছিল? এটা কখন ইউজ করছিলাম? আর শুধু নর্মাল লিস্ট ভিউ কখন ইউজ করছিলাম? যখন আমরা খুব সিম্পল চাইছিলাম, মানে অ্যাডাপ্টারটা আমাদের কি লেখা লাগে না, লেখাটাকে জাস্ট ওরকম সিম্পল যে আমার অ্যাক্টিভিটিটার মধ্যে যদি আমার অন্য কোনো বাটন বা অন্য কোনো জিনিসপত্র না থাকে তাহলে আমি আর লিস্ট অ্যাক্টিভিটি মানে নর্মাল যে লিস্ট অ্যাক্টিভিটিসে ওটাকে এক্সটেন্ড করব। কিন্তু আমার যদি বাটন থাকে বা আলাদা আলাদা কন্ট্রোল থাকে যেগুলোতে আমাদের কোড করতে হবে, সেক্ষেত্রে আমরা নর্মাল লিস্ট ভিউ ইউজ করবো আমাদের কন্ট্রোলের জন্য। আচ্ছা, এক্ষেত্রে আমরা একটা অ্যাক্টিভিটিকে এক্সটেন্ড করলাম, একটা অ্যাডাপ্টার তৈরি করলাম। অ্যাডাপ্টারটা একটু পরে যাচ্ছি দেখানোর জন্য। নর্মাল একটা লিস্ট তৈরি করলাম, একটা অ্যাডাপ্টার তৈরি করলাম যে অ্যাডাপ্টারটা ডাটাটাকে ম্যানিপুলেট করবে এবং রোগুলোকে হোল্ড করবে। প্লাস আমাদের লিস্ট ভিউ যেটা আছে এক্সপান্ডেবল লিস্ট ভিউ, তার একটা রেফারেন্স আছে। আমাদের দুইটা ডাটা সেট লাগে, আমরা যেটা বলছিলাম খেয়াল করেন। একটা হচ্ছে হেডার, এখানে আমাদের সেকশনের জন্য একটা ডাটা সেট, কোন কোন ডাটা আছে। প্লাস আরেকটা দেখাইছিলাম যে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য স্টুডেন্ট আইডি, সেকশন আইডি প্লাস টোটাল ওই স্টুডেন্টগুলোর একটা আরেকটা ডাটা সেট, সেকেন্ড ডাটা সেট যেটা স্টুডেন্ট ডাটা সেট। এখানে দেখেন ফার্স্ট হচ্ছে হেডার ডাটার জন্য একটা ডাটা সেট রাখা আছে, প্লাস ওর মধ্যে যে চাইল্ডগুলো আছে প্রত্যেকটা চাইল্ডের জন্য আরেকটা ডাটা সেট রাখা আছে। ওই ডাটা সেটটা কি একটা হ্যাশ ম্যাপ, একটা স্ট্রিং এর এগেইনস্টে আরেকটা লিস্ট, অ্যারে অফ অ্যারে বা লিস্ট অফ লিস্ট। জিনিসটা কার কার কে বুঝেন নাই? আবার 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 কি শুধু লিস্টের আর লিস্ট কানেক্ট করলে কি হতো না? লিস্টের ভিতরে আবার লিস্টের আপনি লিখতে তো মানে হ্যাশ ম্যাপ যে কোনো কিছু ইউজ করতে পারেন আপনি এখানে। জাস্ট হ্যাঁ, কাজ করুন। হ্যাশ ম্যাপের কোন সুবিধা আছে? হ্যাশ ম্যাপ হচ্ছে ওই কি ভ্যালু পেয়ারের জন্য খুব বেটার কাজ করে, ফাস্টার অ্যাক্সেস করার জন্য। আচ্ছা, হ্যাঁ, আবার 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 শুরু করতেছি। আমরা এখানে এই ক্ষেত্রে কি করতেছি? এই ক্ষেত্রে আমরা ওই কমপ্লেক্স লিস্টের এক্সাম্পলের দিকে যাচ্ছি। কমপ্লেক্স লিস্টে কি ছিল আমাদের? যে একটা নর্মাল লিস্ট ভিউটা এক্সএমএল এর মধ্যেই থাকবে, আমরা লিস্ট অ্যাক্টিভিটি থেকে আর ক্রিয়েট করতে হয় না। তো এখানে আমরা কি করছি? একটা অ্যাক্টিভিটি নিচ্ছি, অ্যাক্টিভিটি থেকে এখন অ্যাক্টিভিটির মাঝখানে কি কি জিনিস আমাদের রাখতে হবে। ফার্স্টে হচ্ছে আমাদের যে কোনো লিস্টের জন্য একটা অ্যাডাপ্টার লাগে, ওই অ্যাডাপ্টারটা আমরা ডিক্লেয়ার করছি এক্সপান্ডেবল লিস্ট অ্যাডাপ্টার, এটা আমরা একটু পরে দেখতেছি। সেকেন্ড হচ্ছে কি, আমাদের যে ভিউটা আছে যেটার মধ্যে আমরা ডাটা ম্যানিপুলেট করবো, আমরা অন্যান্য ক্ষেত্রে কি করি? অ্যাক্টিভিটির মধ্যে গ্লোবাল রেফারেন্স হিসেবে ওই ভিউটা রেখে দেই। এই ক্ষেত্রে কি কি সুবিধাটা হয়? এই ক্ষেত্রে সুবিধাটা হয় পরবর্তী যে কোনো জায়গায় আমার আর ফাইন্ড ভিউ বাই আইডি করতে হয় না। একবারে আমি ফুল অ্যাপ্লিকেশনে বা ফুল অ্যাক্টিভিটিতে আমি একবারই ফাইন্ড ভিউ বাই আইডি করি। একটা সমস্যা আছে, এর মধ্যে মেমোরিটা একটু বেশি খরচ হয়, ওইটা ফরগেটেবল। এটা গেল আমাদের এক্সপান্ডেবল লিস্টের রেফারেন্স। 3 নাম্বার পয়েন্ট আমরা যেটা দেখাইছিলাম এখানে এক্সাম্পল কি কি দেখাইছিলাম? রেসিডেন্সিয়াল মডেল কলেজের 4টা সেকশন আছে, 4টা সেকশনের প্রত্যেকটা স্টুডেন্ট 50 থেকে 60 জন স্টুডেন্ট আছে। তার মানে কি হচ্ছে, ফার্স্ট যেটা কি কি সেকশন আছে তার জন্য রাখার জন্য আমাদের একটা হোল্ডার লাগবে বা একটা লিস্ট লাগবে। ফার্স্টটা হচ্ছে সেটা আমাদের যে যে ডাটা হেডার যে লিস্টটা আছে সেটা ইন্ডিকেট করতেছে আমার কি কি সেকশন আছে। তারপরে যেটা আছে দেখেন হ্যাশ ম্যাপ লিস্ট ডাটা চাইল্ড, এটা হচ্ছে কোন কোন সেকশনে কোন কোন স্টুডেন্টগুলো আছে সেটা বোঝানোর জন্য। এটা অনেকটা 2D লিস্ট চিন্তা করে, একটা লিস্ট আছে, আইডি দেওয়া আছে সেকশন এ, সেকশন এর মধ্যে কোন কোন স্টুডেন্টগুলো আছে ওটাও তো একটা লিস্ট, ওই লিস্টটা একটা ভ্যালু হিসেবে আছে। জিনিসটা বুঝতে পারছেন নাকি? আবার আমি হ্যাশ ম্যাপটা আবার বলি, ক্লিয়ার এটা? আচ্ছা, পিওর অ্যাজ সিম্পল দ্যাট অন ক্রিয়েট মেথডে আমরা কি করি? সুপার লিখি, নর্মাল যেটা সুপার দেওয়ার পরে একটা ভিউ সেট করলাম। এই অ্যাক্টিভিটি এই ক্লাসটা আমরা একটু আগে দেখছি এক্সএমএলটা, এই এক্সএমএল অ্যাক্টিভিটি এক্সএমএল জাস্ট সিম্পল একটা এক্সটেন্ডেড লিস্ট ছিল, ঠিক আছে? তারপর হচ্ছে ইনিশিয়ালাইজ কন্ট্রোলস, যেটা আমরা আমাদের নর্মাল হিসেব করি। আচ্ছা, এখানে ইনিশিয়ালাইজ কন্ট্রোলে কি করছি?
ফাইন্ড ভিউ বাই আইডি নিয়ে আসার পরে ওই আমাদের যে লিস্ট ভিউটা আছে ওটাকে আমরা এক্সএমএল থেকে ফাইন্ড করে নিয়ে আসছি। আনার পরে আমরা এখন করব কি, ফার্স্টে ডাটাটা প্রিপেয়ার করব। আমরা যে অ্যাডাপ্টারটা আছে তার জন্য ডাটা প্রিপেয়ার করব, প্রিপেয়ার করে ওই অ্যাডাপ্টারটা পিক করে অ্যাডাপ্টারটা এই লিস্ট ভিউর মধ্যে দিয়ে দেব। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার দেখি আমরা প্রিপেয়ার লিস্ট ডাটা, এটা আমরা চাইলে আমরা আগের যে এক্সাম্পলটা দেখছিলাম ওই এক্সাম্পলটা আমরা ডাটাটা কিভাবে প্রিপেয়ার করছিলাম, আগের এক্সাম্পলটা আমি জাস্ট ইমিডিয়েট ডাটাবেস থেকে যেটা পড়াইছি ওখানে যখন আমি লিস্টে যে ডাটাটা ফেড করছি বা দেখাইছি ওটা আমি কোত্থেকে আনছিলাম, আগের ডাটাটা আমি আনছিলাম নর্মাল ডাটাবেস থেকে। আপনারা সবাই বলে গেছেন কেন? আগের যে এক্সাম্পলটা ছিল, এক্সাম্পলটা কি ছিল, একটা ডাটাবেস থেকে ডাটা তুলে নিয়ে এসে লিস্টের মধ্যে দেখানো। কিন্তু এইখানে আমি ডাটাবেস থেকে যাচ্ছি না, এখানে তার মানে আমার কি করতে হবে, আমার একটা ডাটা যেটা তৈরি করতে হবে সেটা আমার সরাসরি হার্ডকোড করে বা এক্সএমএল থেকে পড়ে নিয়ে এসে ডাটাটা দেখাতে হবে। এই ক্ষেত্রে আমি বোঝার সুবিধার জন্য আমি সরাসরি হার্ডকোডের ডাটা রাখছি। দেখি আমি এই মেথডটাতে ঢুকি, প্রিপেয়ার লিস্ট ডাটা। আচ্ছা দেখেন এই মেথডটাতে আমার কোন কোন ডাটা সেটটাকে পপুলেট করতে হবে, ডাটা হেডার, এটা দেখেন, এটা দেখুন আমাদের ওই এক্সাম্পলটাতে আসে, ক্লাস 10 এর স্টুডেন্টের এক্সাম্পলটাতে আসে। প্রথমে কোন কোন সেকশন আছে সেটা ম্যানিপুলেট করতে হবে, তারপর কোন সেকশনে কোন কোন স্টুডেন্ট আছে ওটা ম্যানিপুলেট করতে হবে। তাই ফার্স্টে কি করলাম দেখি, লিস্ট ডাটা হেডার, এটাকে চিন্তা করি আমরা একটা ইয়া হিসাবে, সেকশন হিসাবে। তার মানে এইখানকার যে আমরা 3টা সেকশনের ডাটা ম্যানিপুলেট করে দিলাম, ঠিক আছে, খুব সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। 3টা হেডারের মধ্যে অ্যাড করলাম করে এবার ফার্স্টে সেকশন এ তে যাব। এতে গিয়ে আমি সরাসরি 3জনকে, ধরুন 4টা সেকশন তো 4জনকে ডাটা কালেক্ট করতে পাঠালাম। কালেক্ট করার পরে ফার্স্টে গিয়ে আমি তো আমি কোন সেকশনে ঢুকছি সেটা লিখবো না, ফার্স্টে গিয়ে আমি স্টুডেন্টের ডাটা কালেক্ট করব, যখন প্রিন্সিপালের কাছে জমা দেব প্রিন্সিপাল তখন ওই সেকশনেরটা ওই সেকশনের ফাইলে জমা দিবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তখন কি করলাম, আমি ফার্স্ট যে আমার লোক পাঠাইছি সে প্রথম ক্লাসে আসছে, এসে সে কি করতেছে, ফার্স্টে স্টুডেন্টের নামগুলো লিখতেছে। স্টুডেন্টের নামগুলো লেখা শেষ হলো, যখন প্রিন্সিপালের কাছে জমা দিবে সে করবে কি, এই উপরের যে হেডারটা আছে ওইটা রেকোয়েস্টে দিয়ে তখন এগুলোকে ম্যাপিং করে লিখবে। এটা বুঝছেন? আবার রিপিট দিই। ফার্স্টে আমাদের যে সেকশনগুলোর নাম লেখা দরকার বা যে সেকশনগুলো ছিল ওই সেকশনের ডাটাটা আমি ম্যানিপুলেট করে ফেলি, খুব অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট করে ফেললাম। আচ্ছা, এবার আমি সেকশন এ তে ঢুকলাম। হ্যাঁ, আচ্ছা, সেকশন এর নাম ধরি আমরা যে টপ 250। আচ্ছা, আসলাম। তা কি করতে হবে, সেকশন এর জন্য আমার তো ডাটাটাতে রাখতে হবে, একটা লিস্ট বানাতে হবে, ওই লিস্টের মধ্যে ডাটা থাকবে। আচ্ছা, তাহলে টপ 250 দিয়ে আমি একটা লিস্ট তৈরি করলাম, লিস্ট করে প্রত্যেকটা স্টুডেন্টের নাম ঢুকাই দিছি, ঠিক আছে। তার মানে এরকম টপ 20 স্টুডেন্টের নামগুলো ঢুকাইলাম, শেষ। তার মানে একটা সেকশনের ডাটা আমার রেডি। আচ্ছা, আবার আরেকটা সেকশনে গেলাম, আমি বি সেকশনে গেলাম। বি সেকশনে গিয়া বি সেকশনের যে স্টুডেন্টগুলো আছে ওদের সবগুলো রেকর্ড করতেছি আমি, তার মানে এটাও আমার রেডি, বি সেকশনের স্টুডেন্টের। আচ্ছা, তারপর সেকশন সি তে গেলাম, আমি সি তে গিয়ে সি এর ডাটাও রেডি করলাম। এখন সবগুলো ডাটা নিয়ে আমি আমার যে করসপন্ডিং হেডার যে ছিল ওইটাতে তো ডাটা ঢুকাইতে হবে। তখন কি করলাম, যে আমাদের চাইল্ড ছিল এটা কি করলাম, 1 নাম্বার হেডারের এগেনস্টে কোনটা, মানে সেকশন এ এর এগেনস্টে কোন ডাটা, সেকশন বি এর এগেনস্টে কোন ডাটা, সেকশন সি এর এগেনস্টে কোন ডাটা, এই ডাটাগুলো সেট করে দিলাম। তার মানে কি, এখন আমার হাতে কয়টা কি, 2টা ডাটা সেট আছে না, সেকশনের লিস্টও আছে, কোন সেকশন এগেনস্টে কোন কোন স্টুডেন্ট ওই ডাটাটাও আছে। তার মানে কি, আমি অলরেডি একটা গ্রুপটা অবস্থায় ডাটাটা ম্যানিপুলেট করে রেখে দিয়েছি। ওইটা হচ্ছে যে সেকশনগুলা, এটা দেখেন আমার সেকশনের লিস্ট ডাটা হেডার। তার মানে কি, হেডারের যে গ্রুপিংগুলো আছে কোন ইন্ডেক্সে কোন ডাটা আছে সেটা নিয়ে সেই গ্রুপিংগুলোর এগেইনস্টে ডাটা সেট করে দিল। ক্লিয়ার এটা সবার কাছে, নাকি আবার রিপিট করব? আচ্ছা, তার মানে আমার একটা লিস্টের স্ট্যান্ডিং ডাটা রেডি,
আমার কাছে আছে। এই ডাটা দিয়ে আমি বেস এক্সপান্ডেবল যে অ্যাডাপ্টারটা আছে ওই অ্যাডাপ্টারের মধ্যে ডাটাটা পাস করে দিলাম। পাস করে দেওয়ার পরে কি সে একটা অ্যাডাপ্টার আমাকে রিটার্ন করবে। ওই যে অ্যাডাপ্টারটা সে রিটার্ন করতেছে সেই অ্যাডাপ্টারটা আমি যদি লিস্ট ভিউতে অ্যাডাপ্টার সেট করে দেই অটোমেটিক্যালি আমার কাজটা করে দিবে। তার মানে এখন এই কোডটুক করলে আমার একটা এক্সপান্ডেবল লিস্ট তৈরি হয়ে গেছে। এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, আমি কিন্তু আপনাদেরকে ওই বেস অ্যাডাপ্টারটা দেখাইনি, ঠিক আছে? জাস্ট ইনিশিয়াল অ্যাক্টিভিটির কাজটুকু আমরা কমপ্লিট হলাম। তার মানে আমাদের নরমাল লিস্ট ভিউ আর এক্সপান্ডেবল লিস্ট ভিউ যদি আমরা শো করতে চাই কোনো বেসিক কোনো ডিফারেন্স নাই। শুধু একটা ডিফারেন্স আছে, আমাদের লিস্ট ভিউর জন্য আমরা একটা এক্সএমএল তৈরি করি রো, প্রত্যেকটা রো এর জন্য। এক্সপান্ডেবলের জন্য আমাদের দুইটা এক্সএমএল তৈরি করতে হয়, একটা হচ্ছে হেডারের জন্য বা গ্রুপিং এর জন্য আর একটা হচ্ছে প্রত্যেকটা রো এর জন্য। ক্লিয়ার? আচ্ছা, নরমাল অ্যাডাপ্টারগুলো বা নরমাল লিস্টের জন্য আমরা অ্যারে অ্যাডাপ্টার ইউজ করি, ওইটাকে এক্সটেন্ড করি। এই ক্ষেত্রে আমরা বেস এক্সপান্ডেবল অ্যাডাপ্টার বলে ওইটাকে আমরা এক্সটেন্ড করব, ঠিক আছে? এবার আসি আমরা যদি একটা বেস অ্যাডাপ্টারকে এক্সটেন্ড করি তখন কি কি নতুন নতুন জিনিস আছে যেটা আমাদের আগেরটাতে ছিল না। এগুলো সবগুলোতে ছিল। যে এখানে চাইল্ড যেটা ছিল, ভালো করে খেয়াল করেন, আমাদের ওখানে কিন্তু গেট চাইল্ড বা তখন লাগতো না, কারণ চাইল্ড বা প্যারেন্ট এই কনসেপ্টই ছিল না, ওটা ছিল গেট আইটেম। প্রত্যেকটা আইটেমের এগেনস্টে ছিল। এখন যদি আপনি একটা স্টুডেন্ট, সহজ হিসাব, আমি একটা স্টুডেন্টকে খুঁজতে চাই, ও ধরো ওকে খুঁজলাম, ওকে যদি খুঁজতে চাই তাহলে তো আমি শুধু স্টুডেন্ট আইডি দিয়েও পসিবল, কিন্তু ওর কোন সেকশনে কত নম্বর স্টুডেন্ট ওইটা হলে আমার জন্য বেশি সুবিধা হয় না, যেহেতু আমি অ্যারে ইউজ করছি। মানে গেট চাইল্ড যখন ইউজ করছি তখন আমার কি হয়েছে, গ্রুপের পজিশন বলতে হবে প্লাস কত নাম্বার চাইল্ড সেই পজিশনটা আমাকে বলতে হচ্ছে। এক্ষেত্রে আমি কি করতেছি, গেট চাইল্ড যখন বললাম আমি সাথে সাথে গ্রুপের পজিশনটা পাই, তার পজিশনটা পাই। আমার যে সেকেন্ড যে অ্যাডাপ্টারটা ছিল বা সেকেন্ড যে ডাটার হোল্ডারটা ছিল, তখন আমি কি করি ভালো করে খেয়াল করেন, ফার্স্ট প্যারামিটারটা দিয়ে আমি ফার্স্টে বাইর করি সে কোন সেকশনের, ওই সেকশনের ডাটাটা যখন চলে আসে গেট দিয়ে, তারপর বাইর করি ওই সেকশনের কত নাম্বার পজিশনে সে আছে আমার। ঠিক, এটা হচ্ছে চাইল্ড বাইর করার ওয়ে। এটা না হলেও চলে, তাও জাস্ট দেখা দিচ্ছি সিম্পল। চাইল্ড আইডিটা লাগে নাই। এবার দেখেন আমাদের কি ছিল, গেট নরমাল অ্যাডাপ্টারে কি ছিল, গেট ভিউ। এখানে দুইটা আছে, গেট চাইল্ড ভিউ। চাইল্ড ভিউ দিয়ে কি বোঝাচ্ছে, প্রত্যেকটা রো বোঝাচ্ছে চাইল্ড ভিউ দিয়ে, ইন্ডিভিজুয়াল ভিউ দিয়ে। আমরা একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আমরা একটা ইনফ্লেটার সার্ভিসকে কল করি, এক্সএমএল ফাইল সেট করি, ডাটাটা নিয়ে যে ভ্যালুগুলো দেখানো দরকার ওই ভ্যালুগুলো দিয়ে ওই ভিউটা রিটার্ন করে দিই। একদম বেস অ্যাডাপ্টারের যে ক্লাস আমরা করছিলাম খেয়াল আছে না, একটা ভিউ নেই আমরা ফার্স্টে, নেওয়ার পরে ওই ভিউটাকে ইনফ্লেট করি। কারণ কি, একটা এক্সএমএল ফাইলে যে ভিউটা যেভাবে থাকে ওটাকে আমরা সরাসরি কোড থেকে অ্যাক্সেস করতে পারি না। ওই ক্ষেত্রে কি করতে হয়, আমার একটা ইনফ্লেটার সার্ভিস আছে, ওই সার্ভিসটা কল করে আমাদের প্রত্যেকটা ভিউতে ইউজেবলের জন্য আমরা ওটা ক্রিয়েট করে নিই। আবার সবাই একটু জাস্ট মেমোরিটা রিফ্রেশ করে, আমরা গেট ভিউ যে মেথডটা ছিল আমাদের লিস্ট অ্যাডাপ্টারের জন্য, ওইটা আমরা কি জন্য ইউজ করতাম, হ্যাঁ ভিউটা পাওয়ার জন্য। ওই ভিউ পাওয়ার জন্য আমরা কি করতে হইতো, আমাদের গেট ভিউ আমি যে মেথডটা আগে দেখাইছিলাম আগের ক্লাসগুলোয়, ওইটা আমরা কি ইউজ করছি বা কি কাজ করছিলাম ওই ভিউটাতে। এক্সাম্পল আমার রোটা ডিফাইন করা আছে, ক্লাস করেন না, অনেকে ক্লাস করেন, তুমি ক্লাস করো নাই, আমাকে অনেকদিন দেখে নাই, আপনিও ক্লাস করেন না। লিস্ট ভিউর ক্লাসটা একদম সবার লাস্টে, লিস্ট ভিউর ক্লাসটা করেন, আপনিও করেন লিস্ট ভিউর ক্লাসটা। আচ্ছা, আর একটু কুইক আমি দেখাই দেই একটা ইয়ার জন্য। নরমাল ক্ষেত্রে কি হয়, আমরা যখন একটা এক্সএমএল সেট করি, হ্যাঁ, একটা অ্যাক্টিভিটির এগেইনস্টে, তখন r.id দিয়ে আমরা ওটাকে সরাসরি পাওয়া যায় খুব ইজিলি। কিন্তু একটা লিস্টের যখন রো হয়, প্রত্যেকটা রোয়ে তো ধরেন একটা রো আইটেমে আপনি লিখছেন যে পিক 1 পিক 2, তো প্রত্যেকটা রোতেই তো পিক 1 পিক 2 থাকবে। যদি রোতে যেতে আমরা একটা এক্সএমএল ইউজ করি, তো সেই ক্ষেত্রে আপনি কি হবে, পিকচার 1 নে একটা ছবি দিবেন আর পিকচার 2 তে আরেকটা ছবি দিবেন, বা প্রতিটা রোয়ের ছবিগুলো কিভাবে আলাদা করবে ওইটা বুঝবেন কিভাবে,
ওইটা বোঝা যাবে গেট ভিউ আইটেম যেটা আছে সে করে কি অ্যান্ড্রয়েড আমাদেরকে দিছে প্রত্যেকটা রো যখন এক্সিকিউট করবে বা ড্র করবে তখন আমাকে একটা মেথড কল করতে দেয় বা সে অটোমেটিক্যালি একটা ফায়ার করে। ফায়ার করলে আমি করি কি ওই রোয়ে এক্সএমএলটা যেভাবে দেখা যাবে ওইটা ক্রিয়েট করে ওকে বলে দিই এটা তুমি ড্র করো। সেটা পাওয়া যায় নরমাল লিস্টে গেট ভিউ যে মেথডটা আছে সেটা দিয়ে। এই ক্ষেত্রে এক্সপ্যান্ডেবল লিস্টের ক্ষেত্রে এরকম দুইটা মেথড আছে, গেট চাইল্ড ভিউ, গেট গ্রুপ ভিউ। তো গেট চাইল্ড ভিউতে কি করতে হবে, ফার্স্ট আমি আসলাম চাইল্ডে আসলাম, আসার পরে এই চাইল্ডে কি জিনিস আমি দেখাবো সেটা কি করতে হবে, আমার একটা এক্সএমএল ফাইল থেকে এডিট করে নিয়ে আসতে হবে। এক্সএমএল ফাইল থেকে সরাসরি আইডি দিয়ে আমি পিক করতে পারি না এখানে, সেক্ষেত্রে আমার কি করতে হয় ওই এক্সএমএল ফাইলটা ইনফ্লেটার সার্ভিস আছে লেআউট ইনফ্লেটার, ওই এক্সএমএল ফাইলটা দিয়ে দিলে ওই সিস্টেমের সার্ভিসটাকে এক্সএমএলটাকে একটা আমাকে রেফারেন্স হিসেবে দিয়ে দেয়। এর রোয়ের যে এক্সএমএলটা ছিল ওইটাকে আমাকে একটা রেফারেন্স হিসেবে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে কি করতে হবে এই রোয়ের পজিশন কত সেটা আমাকে ওই ওএস বলে দেয়। তাহলে কি করব আমি এই রোয়ের পজিশন থেকে আমার যে স্ট্যান্ডিং ডাটা সেটটা আছে ওই ডাটা সেটের পজিশনে যাব, গিয়ে ওই রোটা পিক করব, পিক করে ওই ডাটাগুলো দিয়ে এখানে ম্যানিপুলেট করব। জিনিসটা একটু সিম্পল করে দেখি, আমি একটা স্টুডেন্টের লিস্ট তৈরি করতেছি। তো যখন 6 নাম্বার স্টুডেন্টের লিস্ট আসছে তখন গুগল আমাকে বললো যে এবার 6 নাম্বার স্টুডেন্টের লিস্ট, এটাকে তুমি ড্র করবো আমাকে দাও। তা আমি করলাম কি ফার্স্টে প্রত্যেকটা স্টুডেন্টের যেই এক্সএমএলটা আছে একটা ছোট্ট একটা ছবি স্টুডেন্টের বা সেই স্টুডেন্টের নাম তার সেকশন সেটা আমি এখানে দেখাবো প্রত্যেকটা রোতে। তো আমি কি করলাম আমি জানি যে 6 নাম্বার পজিশনে দেখাইতে হবে আমার। তো 6 নাম্বার পজিশনে গেলে 6 নাম্বার আমার যে ডাটা সেটটা আছে 6 নাম্বার এখান থেকে আমি 6 নাম্বার সেটটা বের করলাম, তার মানে 6 নাম্বার তম স্টুডেন্টটাকে বের করছি। তো ওই যে স্টুডেন্ট এন্টিটিটা আছে ওর মধ্যে আমার স্টুডেন্টের ছবি আছে, নাম আছে, কোন সেকশন আছে সেই জিনিসগুলো দেওয়া আছে। তো দেওয়ার পরে আমি এখন ডাটাটা পাইলাম, পাওয়ার পরে আমি কি করলাম ওই এক্সএমএল যে ইনফ্লেটারটা ছিল সেটা দিয়ে তো আমি এই এক্সএমএলটা এর হতে কি এক্সএমএলটা হবে সেই এক্সএমএলটা বানাইছি বা তার রেফারেন্সটা পাইছি। পাওয়ার পরে ওই এক্সএমএল যে রেফারেন্সটা আমি পাইলাম তার স্টুডেন্ট নেমের মধ্যে আমি যে ডাটাটা পাইছি স্টুডেন্ট নেমের ওই ডাটাটা টেক্সট ভিউতে সেট করে দিলাম। এখানকার যে পিকচার বা ইমেজ ছিল ইমেজের ব্যাকগ্রাউন্ড হিসেবে এখান থেকে যে ডাটাটা পাইছি ওই ডাটাটা সেট করে দিলাম, দিয়া আমি একটা ভিউ তৈরি করে ওই ভিউটা আবার রিটার্ন করে দিলাম। আমি যে ভিউটা রিটার্ন করছি ওয়েস করলো কি এই 6 নাম্বার রোতে এসে ওই ভিউটাই ড্র করে দিল। ড্র করার পরে 7 নাম্বার জায়গাতে আসছে, 7 নাম্বার জায়গাতে এসে আবার আমাকে 7 আইডি পাস করছে, সেম জিনিসটা আমি আবার রিটার্ন করলাম। ক্লিয়ার? জাস্ট গেট ভিউ যে কাজটা করতো সেম কাজ এখানে। অনেকে কনফিউশন, কে কে বুঝেন নাই আবার বুঝাবো, বুঝছো বুঝছো না বুঝো নাই? আচ্ছা হ্যাঁ আবার একদম খুব ফার্স্টে ছোট ছোট ভিউ থেকে আসি। আপনি যে ডাইনামিক লিস্টের মধ্যে হ্যাঁ তখন আমি একটা লিস্টের লাস্টের একটা জিনিসটা পাইতে চাই, না না জিনিসটা এভাবে চিন্তা করো, একটা লিস্ট যখন পপুলেট করবা তাহলে লিস্টের ধারণাতে স্টুডেন্টের প্রতিটা রোতে স্টুডেন্টের ছবি আছে, স্টুডেন্টের নাম আছে। এখন একটা রোতে আসছো তুমি, যখন লিস্টটা হচ্ছে জেনারেট হচ্ছে তখন ওএস তো জানে না যে এই রোতে কোন ছবিটা দেখাইতে হবে, কোন স্টুডেন্টের নামটা দিতে হবে, এটা কি ওএস জানে? ওএস তো জানে না। তখন তোমার কি করতে হবে, তুমি ফার্স্টে একটা সার্ভিস এই এক্সএমএলটা ইউজ করতে হবে যেটা তুমি দেখাবা। তাহলে এই এক্সএমএলটা তো সরাসরি আমি লেআউট অবজেক্টে পাবো না, আমার কি এখন যে লেআউট অবজেক্ট আছে ওটাতে পাইছি আমি নাই কিন্তু এই এক্সএমএলটা। তখন কি করতে হবে আমি ওএস কে বলবো আমি এই এক্সএমএলটা ইউজ করতে চাই, এই এক্সএমএলটা তুমি আমাকে ইউজেবল করে দাও। তখন ওএস এর এই মেথডটা কি লেআউট ইনফ্লেটার, ওই লেআউট ইনফ্লেটারের মধ্যে এই এক্সএমএলটা আমি দিয়ে দিলে সে আমার এই এক্সএমএলটা জাভা রেফারেন্স, এটা একটা এক্সএমএল ফাইল, এটা তো কোডের মধ্যে ইউজ করতে হলে আমার জাভার রেফারেন্স লাগবে, সে আমাকে ওই জাভার রেফারেন্সটা দিয়ে দিল। আচ্ছা পাইলাম আমি। এখন এটা কত নাম্বার স্টুডেন্ট সে ওএস কিন্তু আমাকে কত নাম্বার স্টুডেন্ট সেটা দিছে, স্টুডেন্টের কোনো ইনফরমেশন দেয় নাই। স্টুডেন্টের ইনফরমেশন আছে কোথায়, আমার আরেকটা অ্যারে লিস্টে বা অন্য কোনো জায়গায় স্টুডেন্টের ইনফরমেশনটা আছে। তো কিন্তু ওএস আমাকে বলে দিচ্ছে 7 নাম্বার স্টুডেন্ট। তো যেখানে আমার ডাটাটা আছে বা স্টোরেজটা আছে ওখান থেকে আমি 7 নাম্বার রোটা পিক করে নিয়ে আসলাম, 7 নাম্বার রো এর স্টুডেন্টটারে পিক করলাম। পিক কইরা এই যে এক্সএমএলটা জাভা রেফারেন্স আছে
এই xml ডট ফাইন্ড আইডি দিয়ে পিকচার যেখানে ওইখানে এই 7 নাম্বার যে স্টুডেন্টটা পাইছি আমি তার ছবিটা সেট করলাম, প্লাস তার নামটা ওই স্টুডেন্ট নেমের জায়গায় সেট করলাম, করে এই xmlটাই আবার ওএস এর কাছে রিটার্ন করে দিলাম। ওএস কোন করলো কি, ওএস জানে এখন কি দেখাইতে হবে, সে 7 নাম্বার রোতে এই জিনিসটাকে প্রিন্ট করে দিল বা লেআউটটাকে দেখাই দিল, দিয়া আবার 8 নাম্বার রোতে কি দেখাবে সেটা আমাকে আবার রিকোয়েস্ট করলো। সেম প্রসেসটা করবে খালি। ক্লিয়ার সবাই? এখন তো সেম জিনিস এখানে, ওটা হচ্ছে আমি যেটা তোমাকে বলছি সেটা ছিল নরমাল লিস্টের ক্ষেত্রে। এখানে কি করতে হবে, ফার্স্টে চাইল্ড ভিউর জন্য সেম কাজ করবে, এত নাম্বার গ্রুপের এত নাম্বার চাইল্ড আমাকে দেখাও। ওএস আমাকে বলবে 2 নাম্বার গ্রুপের 3 নাম্বার চাইল্ডকে দেখাবো, আমি কি করতে হবে, আমাকে ডাটা দাও বা আমাকে ভিউ দাও, কি দেখাবো আমি সেম অবস্থা যে ডাটা স্টোরেজটা আছে সেই ডাটা স্টোরেজের 3 নাম্বার সেকশনে যারা আছে ওখানে যাব, ওখানে গিয়ে দেখবো যে 4 নাম্বার চাইল্ড যেটা আছে তার ডাটাটা কি, সেই ডাটাটা পিক করে নিয়ে আসবো, ওই ডাটাটা দিয়ে একটা এক্সএমএল ম্যানিপুলেট করব, এক্সএমএল ম্যানিপুলেট করে ওএস কে আবার রিটার্ন করে দিব যে তুমি এটা দেখাও। ঠিক? গেট চাইল্ড ভিউ দিয়ে তার মানে কি কাজ করতেছি, একটা চাইল্ড রো আইটেমের প্রত্যেকটা চাইল্ড রো আইটেমের কি ডাটাটা দেখাবে সেই জিনিসটা ম্যানিপুলেট আমি নিজে করে দিয়ে আমি ওএস কে দিয়ে দিচ্ছি, এটা তুমি দেখাও। ক্লিয়ার? দেখি আমি কোডটা দেখে আরেকবার। এখানে দেখেন আমার কি কি দেয়, গ্রুপ পজিশন দেয়, চাইল্ড পজিশন দেয়। এই দুটো পাইলেই তো আমি আমার যে ডাটা স্টোরেজটা ছিল ওখান থেকে কত নাম্বার চাইল্ড আমি সেটা সরাসরি পিক করে নিয়ে আসতেছি। একদম সেম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখান থেকে গেট চাইল্ড দিয়ে সে কি করে, আমাদের যে নিজেদের যে মেথডটা আছে গ্রুপ পজিশন এবং চাইল্ড পজিশন দিলে ওই চাইল্ডটা অবজেক্ট, সেখানে অবজেক্ট রিটার্ন করছে, কারণ এখানে আমাদের কিন্তু শুধু স্ট্রিং ছিল দেখে। ওই চাইল্ডটা সে আমাকে রিটার্ন করে দিছে, ওই চাইল্ডটার নেমটা আমি এই টেক্সট ভিউতে রেখে দিছি। ক্লিয়ার? ইনফ্লেটার সার্ভিস দিয়ে আমরা কোন আইটেমটা দেখাবো এখানে খেয়াল আছে, আমি দুইটা দিছিলাম। প্রত্যেকটা গ্রুপের জন্য কি করেছিলাম, লিস্ট আন্ডারস্কোর গ্রুপ, প্রত্যেকটা আইটেমের জন্য লিস্ট আন্ডারস্কোর আইটেম। এই ক্ষেত্রে যেহেতু চাইল্ডের ক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হচ্ছে, লিস্ট আন্ডারস্কোর আইটেম, ওইটাকে দিয়ে আমরা একটা ভিউ তৈরি করে নিচ্ছি। এবার ওই ভিউর মাঝখানে যেই নেমটা আছে, যেখানে আমি স্টুডেন্ট নেমটা দিব সেটাকে পিক করতেছি। সেই টেক্সট ভিউটা পিক করলাম, টেক্সট ভিউটা পিক করে ডাটা সোর্স থেকে যে নামটা পাইছি স্টুডেন্টের সেই নামটা সেট করে দিলাম, দিয়ে ওই এক্সএমএলটা যেটা আমি ইনফ্লেট করে নিয়েছিলাম সেটা আবার রিটার্ন করে দিচ্ছি। বাস, শেষ কাজটা। এই কোড ব্লকটুকুর মধ্যে কে কি বুঝেন নাই? মানে কোথায় আমরা এখানে তো শুধুমাত্র একটা করে এক্সএমএল, মানে জাস্ট আমরা যদি প্রিপেয়ার ডাটা মেথডটা খেয়াল করো ওখানে তো শুধুমাত্র একটা স্ট্রিংই রাখছি। ওখানে যদি আমরা চাইল্ড অবজেক্ট বা একটা স্টুডেন্ট অবজেক্টটা রাখতাম তাহলে আমাদের ফুল স্টুডেন্টে রিটার্ন করতো সে। ঠিক আছে জিনিসটা? এই কোড ব্লকটুকুতে কে কি বোঝেন নাই কতটুকু? ফার্স্ট লাইন থেকে চাইল্ড টেক্সট গেট চাইল্ড দিয়ে কি করছি, গ্রুপ পজিশন এবং চাইল্ড পজিশন দিয়ে আমি গ্রুপ পজিশন এবং চাইল্ড পজিশন দিয়ে আমি চাইল্ডটা বাইর করছি। বাইর করে যেহেতু এখানে চাইল্ড শুধুমাত্র একটা স্ট্রিং, ওই স্ট্রিং দিয়ে চাইল্ডটার নেম বা ওই স্টুডেন্টের নেমটা বাইর করছি। বাইর করার পরে সেকেন্ডটা কি হচ্ছে, একটা ইনফ্লেটার সার্ভিস দিয়ে আমার প্রতিটা রো আইটেমে যে জিনিসটা দেখানো দরকার ওইটার একটা জাভা রেফারেন্স তৈরি করছি। জাভা রেফারেন্স তৈরি করে এই লিস্ট আইটেমের মধ্যে আমার এই যেই কন্টেনারটা বা যেই টেক্সট ভিউটার মধ্যে আমি স্টুডেন্টের নাম দেখাবো ওইটাকে বাইর করছি। এখানে পরে ওইটার মধ্যে আমার যে নামটা আমি ফার্স্টে পাইছিলাম ওই নামটা সেট করে দিছি, দিয়ে এই টোটাল ভিউটা আবার রিটার্ন করে দিছি ওএস এর কাছে। ক্লিয়ার? এই কোডটা একটু দেখলে হয়তো বা আরেকটু ক্লিয়ার হবে। চাইল্ড কাউন্ট মেথড হচ্ছে যে কোন গ্রুপে কতজন করে চাইল্ড আছে সেটা সে কাউন্ট করে। গেট গ্রুপ পজিশন দিলে তো আমি সরাসরি গ্রুপটা পাই, ঠিক আছে না? এই যে আমাদের এখন দেখার বিষয় হচ্ছে এইটা কি, এইটার মধ্যে আর আগেরটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? বা আমরা যেটা আগে বুঝাইছিলাম
get child view and get group view. এটা চাইল্ড দিবে এটা Group view. শেষ, as simple as that. আচ্ছা, এটা গেল আমাদের এক্সপান্ডেবল। আমরা যদি এই কোডটা, আমরা যদি এখন যে কোডটা আছে এটাকে রান করি, তাহলে আমাদের জাস্ট এই ধরনের একটা ডাটা সেট বা এই ধরনের একটা অ্যাপ্লিকেশন রান করবে। তো এখানে একটা জিনিস সেটা হচ্ছে আমরা এখানে ক্লিক দেওয়ার পরে সে হঠাৎ করে ইমেজ চলে আসবে। যখন একটা মোবাইলে দেখে তখন স্মুথলি হয়। এখানে পাওয়ার বেশি, মোবাইলের ওএস এর পাওয়ারটা খুব স্ট্রং না, এই কারণে ইনোভেশনটা আসতে হয়। ওটা পারফরমেন্স খারাপ, এটা পারফরমেন্স ভালো, এই কারণে সমস্যা হয়। আচ্ছা, আজকের ক্লাস এখানেই শেষ হবে। আমি শুধু আরেকবার আপনাদের জাস্ট রিক্যাপ করে দিচ্ছি সব কিছু। হ্যাঁ, এখানে কনভার্ট ভিউটা কনভার্টেড ভিউটা হচ্ছে কি, এখানে আগে থেকে হ্যাঁ জিনিসটা আগে থেকে ইউজ করা যায়। তুমি যদি একবার একটা ভিউটা জেনারেট করে ফেলো, ধরো যে এভাবে দেখো, আমরা একটা লিস্ট ভিউ আছে, লিস্ট ভিউটা ডিলিট করলে, একটা আইটেম ডিলিট করলা, তখন এখন যে প্রসেস ফুল ভিউটাকে একবার রেন্ডার করবে। আচ্ছা, কিন্তু অলরেডি যদি একবার ফার্স্ট টাইম রেন্ডার করে ফেলায়, মাঝখান থেকে একটা ভিউ ডিলিট করো, তখন কি ফুলটাকে আবার রেন্ডার করার দরকার আছে? তখন এই কনভার্ট ভিউটা সে পাঠায় দেয়। অলরেডি যদি রেন্ডার করা দেয়, তখন তো তোমার আর এখানে কাজ করার দরকার নাই। নিশ্চয় বুঝছো? যদি তুমি এই ইনফ্রাটার সার্ভিসটা বা ওই ভিউটা অলরেডি পাইয়েই যাও, তাহলে তো তোমার আবার এটাকে ইনফ্রাক্ট করে নিয়ে আসার দরকার নাই। না থাকলে তখন হ্যাঁ, না থাকলেই তখন সে আবার এটাকে ইনফ্রাক্ট কাজ করে। আচ্ছা, এখন আপনাদের সবার জন্য ছোট্ট বাড়ি কাজ, স্টুডেন্ট ভিউর কোড আপনাদের সবার কাছে আছে। হ্যাঁ, আজকের এক্সপান্ডেবলটা আমি আপনাদের সবাইকে মেইলও করে দিব গ্রুপে, প্লাস ওখানে আপ করে দিব। এক্সপান্ডেবলের কোডটা দেখে আমরা যেই এক্সাম্পলটা দিছিলাম, যে সেকশন এ, সেকশন বি, সেকশন সি, আপনারা ডাটাবেজ ইনসার্ট আপডেট ডিলিটের কোড পাইছেন। হ্যাঁ, একটা স্টুডেন্ট ফর্ম বানাবেন, জাস্ট এরকম স্টুডেন্ট নেম, তার রেজিস্ট্রেশন নাম্বার, তার সেকশন দিয়ে সেভ, আর এখানে দিবেন ভিউ। ঠিক আছে, সেকশন থাকবে এ বি সি ডি, এটা হচ্ছে একটা স্পিনার। ঠিক আছে, এখানে আপনি 5টা এ সেকশন, 6টা বি সেকশন, 3টা ডি সেকশন, এগুলো শেষ করে লিস্ট ভিউতে যখন যাবে, এটা ফার্স্ট কাজ হবে নরমাল লিস্ট ভিউতে সবগুলো স্টুডেন্ট দেখানো, এটা দেখা দিলে সেকেন্ড কাজ হবে গ্রুপ করে এক্সপান্ডেবল, যেটা যতগুলা সেকশন আছে ততগুলা সেকশনের একটা করে ইয়া দেখানো, কলাপস অবস্থায় থাকবে, ওগুলা এক্সপান্ড করে করে আপনারা দেখাবেন। ক্লিয়ার? খুব ছোট্ট কাজ, কিন্তু এটা করলে আপনাদের এই এক্সপান্ডেবল, লিস্ট ভিউ, ইনসার্ট, ডাটাবেজের অপারেশন যেগুলো, এগুলো ক্লিয়ার হয়ে যাবে। একটা হচ্ছে যে আমাদেরকে ফার্স্ট হচ্ছে লিস্ট ভিউতে সব স্টুডেন্ট দেখা দিবেন, একদম সব সব, আর এটা হচ্ছে গ্রুপ ওয়াইজ স্টুডেন্ট, সেকশন ওয়াইজ। ঠিক আছে, আজকে কমপ্লিট।